ঈশান ভাইয়া, আপনি আমাকে কখনো ভালোবাসেননি, তাই না? আমার জীবনে রুষা ছাড়ার কোনো মেয়ে নেই। সরি তিতির। তাহলে আমাদের বিয়েটা বাধ্য হয়ে। এই জীবন আপনার নামে করে দিলাম, আর আপনি এত সহজে বলে দিলেন ভালোবাসা নেই, কিচ্ছু নেই। ডিভোর্স চাই আমার তিতির। মুক্তি দে আমাকে। আমি রুষা ছাড়ার কাউকে বউ হিসেবে মানতে পারবো না। বিয়ের প্রথম রাতে বলছেন ডিভোর্স চান? এতটা স্বার্থপর কি করে হতে পারেন? আমার জীবনটা কেন নষ্ট করলেন তাহলে? বিয়ের আগে একবার বললেই পারতেন অন্য কাউকে ভালোবাসেন। তাহলে তো আপনি আমি আজ এখানে থাকতাম না। ক্ষমা করিস আমাকে। আমি তোকে কখনোই ভালোবাসতে পারবো না। বেশ, আপনাকে ভালোবেসে যখন কলঙ্কই লেগে গেল, তবে সেই কলঙ্কই মঞ্জুর। ভালোবাসা ভালো থাকুক, দেব আপনাকে মুক্তি। মা। বাবা আমার, কাল আসছিস তো তুই? মা। হ্যাঁ মা, আমি কালকে বাড়িতে আসছি। মা। বল বাবা। তোমাকে আমার কিছু কথা বলার আছে। কি বলবি বাবা বল। আমি যদি বলি আমি একজনকে ভালোবাসি। বিয়েটা কবে করতে চাস সেটা বল বাবা। এটার থেকে খুশির কথা আমার জীবনে আর হয় না, তুই শুধু বল। মা, মেয়েটা খুব ভালো জানো তো, খুব মিষ্টি। আমার খুব পছন্দ হয়েছে। ইনফ্যাক্ট সবার পছন্দ হবে তোমাদের। দেখো। আমি কিচ্ছু জানতে চাই না বাবা। তুই যাকে ভালোবাসিস সেখানে আমার কোনো বাধা নেই, থাকবে না কখনো। তুই বৌমাকে যেদিন নিয়ে আসতে চাস নিয়ে আয়। মা, আমি কালকে ওকে নিয়ে আসবো। আয় বাবা আয়, আমি সবাইকে জানাচ্ছি, সব ব্যবস্থা করব। আই লাভ ইউ মা। চন্দ্রকাননে আজকে খুশি ধুম পড়ে গেছে যেন। বাড়ির বাচ্চা কাচ্চা থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ সবাই হইচই দৌড়ের উপর যেন। বাড়ির বড় ছেলে বাড়ি আসছে। নতুন চাকরিতে জয়েনের পর 3 বছর বাসায় একবারের জন্য আসতে পারেনি। মা চাচিরা চাতক পাখির মতো অপেক্ষা করেছে তাদের বাপটার ফিরে আসার। সেই বাপ তাদের ফিরছে, সাথে নাকি এবার হবু বউ নিয়ে। এই বাড়িতে আজকে ঈদ লাগবে না তো কবে লাগবে? বাড়ির নাম চন্দ্রকানন। আশের দেওয়ান সেই 1930-এ বাড়িটা করেন। গ্রাম থেকে এসে ছোটোখাটো বিজনেস শুরু করে। অল্প সময়ের মধ্যেই দারুণ উন্নতি করেন। ধীরে ধীরে তাদের টেক্সটাইল কোম্পানি বর্তমানে পুরো শহরের টপ কোম্পানির একটি। তিনি গত হয়েছেন আজ 17 বছর হলো। তার সহধর্মিণী চন্দ্রা দেওয়ান এখনও বেঁচে আছেন, বয়স 86। তার নামের সাথে মিল রেখেই বাড়িটার নাম চন্দ্রকানন। আরশেদ সাহেবের 3 ছেলে 1 মেয়ে। তার বড় ছেলে রাইসুল দেওয়ান, মেজ ছেলে রাশেদ দেওয়ান, আর ছোট ছেলে রাহিয়ান দেওয়ান। আশাদ দেওয়ানের একমাত্র মেয়ে তনয়া দেওয়ান আজ থেকে বছর 18 আগে রোড অ্যাক্সিডেন্টে স্বামী সমেত মারা যান। একমাত্র আদরের মেয়ে আর জামাইয়ের মৃত্যুর পর বৃদ্ধ শোক সামলাতে পারেননি। পরের বছরই হার্ট অ্যাটাকে মারা যান তিনি। সেই থেকে পারিবারিক ব্যবসা আরশেদ সাহেবের 2 ছেলে সামলাচ্ছে। রাইসুল দেওয়ানের 2 সন্তান। রাইসুল দেওয়ানের বড় ছেলে ঈশান আরশাদ। এই বাড়ির সবার নয়নের মণি, বিশেষত মা চাচিদের। সেই আজকে মূলত তার হবু বউ সমেত বাড়িতে আসবে। সবাই তার আসার আনন্দে আয়োজনে ব্যস্ত। রাইসুল দেওয়ানের কন্যা নিশিতা সবই ভার্সিটি থেকে ফিরে এত আয়োজনে অবাক হয়ে গেল। মেজ চাচি রিক্তা দেওয়ানকে দেখে জিজ্ঞাসা করল, মেজো মা, কি হচ্ছে বলো তো? ও মা, জানিস না? কি জানবো? তোর ভাবি আসছে। ভাবিকে? রিক্তা দেওয়ান বুঝতে পারে এই মেয়ে কিছুই জানে না। বড় যা রাহেলা দেওয়ানকে দেখে ডেকে বলে, আপা, নিশিকে জানাওনি? রাহেলা দেওয়ান কুশনের কাপড় নিয়ে সিঁড়ি দিয়ে নামছিলেন, না তাকিয়ে জবাব দিলেন, ঈশান তো অনেক রাতে জানিয়েছে, সকালে নিশি তো ভোরে বেরিয়ে গেছে, ওকে জানানোর সময় পাইনি। নিশি স্তম্ভিত হয়ে তাকিয়ে আছে। বিষয়টা বুঝতে পেরে খুশিতে কথা বলতে পারছে না। মা, ভাইয়া বউ নিয়ে এসেছে। হ্যাঁ রে, তোর হবু ভাবি নাকি পরীর মতো সুন্দর, মাশাল্লাহ। নুরি জানে না? মেয়ের মুখের দিকে তাকিয়ে হেসে জবাব দেয়, সবাই জানে তুই বাদে। ওরা দেখ উপরে সব গোছগাছ করছে। নিশি আর 1 সেকেন্ড অপেক্ষা না করে দৌড়াতে দৌড়াতে উপরে উঠে নুরির নাম ধরে ডাকতে ডাকতে। নুরি এই বাড়ির মেজকর্তার বড় মেয়ে, নিশির থেকে 2 বছরের ছোট। অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা করে। 2 বোন বন্ধুই বলা যায়। উপরে বাড়ির সব বাচ্চারা এসে ভিড় জমিয়েছে নুরির ঘরে। নুরির যমজ ভাই নয়ন, তাদের ছোট চাচার 2 মেয়ে ছেলে সবাই। তারা তাদের ভাবিকে কিভাবে আমন্ত্রণ জানাবে সেই প্ল্যানে ব্যস্ত। নিশিকে দেখে সবাই চিৎকার করে জানাতে লাগলো। নিশি এক প্রকার উঠে এসে জড়িয়ে ধরে বসলো নুরিকে।
অবশেষে বাড়িতে একটা বিয়ে হবে বল্লরি, তাও আবার ভাইয়ার। বিশ্বাস করতে পারছি না। নুরিও সাথে সাথে লাফিয়ে উঠল। বিশ্বাস কর আপু, বড়মা বলার পর থেকে আমি তোর আসার অপেক্ষায় ছিলাম। ইস, তিতিরটা পরীক্ষা, ও মিস করছে সবটা। বাড়ির ছেলেমেয়েদের উচ্চকণ্ঠের উচ্ছ্বাস উপর থেকে ভেসে আসছে। বাড়ির গিন্নিরা শুনতে পেল সেই উচ্ছ্বাস। সত্যি তো, এই বাড়িতে বহু বছর কোনো উৎসব সেভাবে পালন করা হয় না। বড় আপা মা কখন ফিরছে বলো তো? তার আদরের বড় নাতি নাতবউ নিয়ে আসবে, অথচ তারই হদিস নেই। ছোট জায়ের কথায় সাথে সাথে উঠে গিয়ে ফোন লাগালো কাউকে। মিনিট খানেক পর ফিরে এসে খবর দিলেন মেজকর্তা রাশেদ দেওয়ান আনতে গেছেন তাদের মাকে। মিনিট 10 লাগবে বাড়িতে ঢুকতে। চন্দ্রা দেওয়ান মাসে একবার তাদের অনাথ আশ্রম বৃদ্ধাশ্রমগুলোতে সময় কাটাতে কয়েকদিনের জন্য যান। সেখানে থেকেই আসার কথা আজকে। মিনিট 10 বাদে গাড়ির শব্দে গিন্নিরা এগিয়ে গেল রাস্তায়। শাশুড়িকে ধরে নিয়ে এসে বসালেন ড্রয়িং রুমে। মা, নাতি তো নাতবউ নিয়ে আসছে। ছেলের বউদের উচ্ছ্বাস বোধহয় একটু বিরক্তই হলো বৃদ্ধা। কিছু বলল না, একা লাঠিতে ভর দিয়ে উঠে দাঁড়ালেন। আমার ঘরে গরম পানি দিয়ে যাও বড় বউ, আর আমি একটু শুব। কেউ ডাকবে না এখন। শাশুড়ির এত গম্ভীর রূপ তারা দেখে অভ্যস্ত নন কখনো। কি হয়েছে বুঝতে পারলেন না কেউ। বাবা, আলো দোলে তালাও, ওই গালিটাকে পিতনে ফেলবা। 2.5 বছরের মেয়ের আধো আধো কণ্ঠে বেশ খুশি হন হেলাল সাহেব। মেয়েটা মাশাল্লাহ পরী তার, আল্লাহ তাকে একটা পরী দিয়েছে। পাশে সহধর্মিনী হাসি মুখে তার পরীটাকে কোলে করে বসে আছে। বাবা, দোলে বললাম তো। মেয়েটা তার চিৎকার করে আবদার করে, ঠোঁট উল্টায় অভিমানে। বাবা কেন তার সামনের গাড়িটাকে হারাতে পারছে না। হেলাল সাহেব তবুও জোরে চালান না, বরং গাড়ির কিনারা ঘেঁষে চালাতে থাকেন। হঠাৎ হেলাল, সামনে! স্ত্রীর কথা শেষ হয় না, বলার প্রয়োজনও ছিল না। হেলাল সাহেব নিজেও দেখেছেন সবেগে একটা ট্রাক ধেয়ে আসছে তাদের দিকে। গাড়ির চালক নিশ্চিত নেশা করেছে। হেলাল সাহেব নিজের গাড়ি সরিয়ে আনতে পারে না। বিকট আওয়াজে থমকে যায় আশপাশ। হেলাল সাহেবের চোখ বুজে আসছে। সামনে 1 হাত দূরে নিথর হয়ে পড়ে আছে তার প্রাণের সহধর্মিনী। ছুতে পারছেন হাতখানা, কোনো শব্দ করছেন না কেন। তার পরিটা কোথায়? আলতো হাতে মিনমিন করে ডাকে। তনা। বাকি আর কিছু বলতে পারলেন না তিনি। চোখ বুজেন হেলাল সাহেব। বাবা, বিছানায় চমকে উঠে বসলো তিতির। ঘেমে নে একাকার মেয়েটা। উঠে বসতেই আশেপাশে তাকিয়ে বুঝতে পারলো হোস্টেলের রুমে আছে সে। আবারও সেই দুঃস্বপ্নে ঘুম ভাঙলো তার। চোখ মুখ মুছলো, বুঝলো ঘুমের মধ্যেও কাঁদছিল। বিছানা ছেড়ে উঠে চোখে মুখে পানি দিয়ে আয়নার সামনে দাঁড়ায়। চোখ মুখ ফুলে আছে। এই 20 বছরের জীবনে এই একই স্বপ্ন সে বহুবার দেখেছে। সামনে খুব তীব্র আলো, সেখানে হারিয়ে যাচ্ছে তার বাবা মা। প্রতিবারই এই বাবা বলে চিৎকার করতে করতে ঘুম ভাঙে তার। তিতিরের চোখে পানি টলমল করতে থাকে। বাবা মার চেহারা তার মনে পড়ে না, ছবি দেখে যতটুকু মনে গেঁথেছে আর কি। চোখ মুছে পড়ার টেবিলে বসে। বাড়ির জন্য মন খারাপ করছে। বাড়িতে নাকি কিসের অনুষ্ঠান। মামারা মামিরা ভাই বোন সবাই ফোনের উপর ফোন। সেও তো যেতে চায়, কিন্তু পরীক্ষাটা এমন সময় কিছুতেই বাড়িতে যেতে পারছে না সে। বই খুলে পড়ায় মন দেওয়ার চেষ্টা করে, না বসছে না। বই বন্ধ করে হোস্টেলের ছাদে চলে আসে। আজ মনটা দারুণ খারাপ থাকবে সারাটা দিন। মিনুটাও বাসায় গেছে ছুটিতে। ও থাকলে তাও এত খারাপ লাগতেই দিত না। আলতো হাতে চুলগুলো খোপা করে নেয়। রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ায়। ঠান্ডা বাতাস বইছে। কোমর ছোঁয়া সিল্কি চুল খুলে পিঠ ছড়িয়ে যায়। এক হাতে কানে গুজে আকাশের দিকে তাকিয়ে থাকে। মেয়েটা কি জানে তাকে আজ কতটা স্নিগ্ধ লাগছে? সে কি জানে তার ওই এলো চুলগুলো যখন দমকা বাতাসে ওই চোখ মুখ ছেয়ে যায়, তখন একটু দূরে একটা মানুষ ওর এই চুলগুলোকে কি পরিমাণ হিংসে করে? সে যখন চুলগুলো আলতো হাতে কানে গুজে দেয়, ওই পাশের মানুষটার কি নিদারুণ ইচ্ছে করে মেয়েটাকে ছুঁয়ে দিতে। এই যে সে নিশ্চয়ই ঘুমিয়ে নয়তো কেঁদে কেটে ছাদে এসেছে। ফর্সা সাদা ফুলো ফুলো চোখ মুখ নিয়ে গাল ফুলি আকাশের দিকে তাকিয়ে আছে, অথচ আরেকটা মানুষ এর হৃদয়ে থমকে গেছে। এই তো মেয়েটার নাকের পাটা ফুলোচ্ছে, ঠোঁট তিরতির করে কাঁপছে, কেঁদে ফেলতে চাচ্ছে প্রায়। মানুষটার তো ইচ্ছে করছে আলতো হাতে চোখটা মুছিয়ে বুকের মধ্যে বন্দি করতে মেয়েটাকে। তিতির পিছন পাশ ফেরার আগে মানুষটা আড়াল হয়। তিতির ওড়নাটা ভালোভাবে গায়ে জড়িয়ে নেমে আসে ছাদ থেকে। দিনের আলো নিভেছে অনেক আগে। দেওয়ানবাড়ির আশেপাশে আজ প্রতিদিনের থেকে বেশি আলো ঝলমল করছে। এই অসময়েও বাড়ির সব কর্তা ছেলেমেয়েরা আজ যার যার কর্মস্থল থেকে নিরে ফিরে এসেছে। বাড়ির গিন্নিরা সারাটা দিন নানা আয়োজনে ব্যস্ত ছিলেন। চন্দ্রকানন আজ বাড়ির বড় ছেলের আগমনের অপেক্ষায় পথ চেয়ে বসে। কারোর অপেক্ষা যেন ফুরাচ্ছেই না। ভাই বোনগুলো এতদিন পর বড় ভাই আসবে, সাথে তাদের নতুন ভাবিকে সাথে নিয়ে হইচই করে বাড়ি মাথায় তুলছে। কর্তারাও তাই।
কাজকর্মের ব্যস্ততাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বাসায় এসে বসে রয়েছেন। তিন ভাই মিলে শ্বশুর হওয়ার জন্য কেমন হতে হবে এই নিয়ে মশকরায় মেতেছেন। তবে এই অতি আনন্দের মাঝেও নেই শুধু দুইজন, চন্দ্রা দেওয়ান আর তিতির। তিতির হোস্টেল থেকে আসতে পারেনি, আর এদিকে চন্দ্রা দেওয়ান সকালে সেই যে এসেছে ঘর থেকেও বের হননি তিনি। বয়স হতে তার ঘর নিচতলাতেই, তবে বরাবরই খাওয়ার টেবিলে সবার সাথে আহার করেন তিনি। এটা তার গোটা জীবনের নিয়ম, নড়চড় হতে দেখেননি কেউ সজ্ঞানে। তবে আজ তার ব্যতিক্রম। সারাদিন খাবার বা কোনো প্রয়োজনে সে একবারও ঘরের বাইরে আসলেন না, আর না তো কেউ ঘরে গেলে ভালো মতো কথা বললেন। এ নিয়ে সবারই চিন্তা আছে, তবে তিনি স্পষ্ট বলে দিয়েছেন তিনি সুস্থ আছেন, তার কিচ্ছু হয়নি। সামান্য বিষয় নিয়ে মাতামাতি না করে যা নিয়ে সবাই ব্যস্ত ছিলেন সেটাই মন দিতে সবাই এক প্রকার অনিচ্ছা সত্ত্বেও আর ওনাকে ডাকাডাকি করেননি। আগামীকাল ইংরেজি পরীক্ষা। তিতির সেই দুপুরের খাবার খেয়ে পড়ার টেবিলে বসেছে, টানা পড়ে এখন কোমর পিঠ ব্যথা করছে। টেবিল ছেড়ে উঠে ফোন চার্জ থেকে খুলে চালু করে। বাড়ি থেকে অসংখ্য কল, তিন মামা, বড় মামুনি, নিশি আপু, নুরি আপু, তাছাড়া নানু আপুর ফোন তো আছেই। এক এক করে সবার সাথে কথা বলে শেষ করে সর্বশেষ ডায়াল করলেন চন্দ্রা দেওয়ানের নাম্বারে। তার নানু আপু যে এত সহজে ফোন রাখবে না সেটা খুব ভালো করেই জানে। কয়েকবার রিং হতে ফোন রিসিভ হলো। ওপাশ থেকে দারুণ গম্ভীর গলা শুনে তিতির একটু হতচকিত হলো। স্বাভাবিক গলায় জিজ্ঞাসা করলো, নানু আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ নানু, কেমন আছো তুমি? আমি ভালো আছি নানু আপু। তোমার কি শরীর খারাপ? কণ্ঠ এমন কেন শোনাচ্ছে তোমার? চন্দ্রা দেওয়ান চুপ করে থাকে কিছুক্ষণ, দম নিয়ে বলে, আমার কিছু হয়নি নানু, তুমি বাসায় আসলে না আজকে? সবাই কতবার তোমাকে আসতে বললে, তুমি ছাড়া বাসায় কোনো কিছু হয়? ভালো লাগে কারোর? তিতির এপাশ থেকে মুচকি হাসে। সে বোঝে তার নানু আপুর মন খারাপের কারণ। সে তো তার নয়নের মণি, শুধু তার নয় গোটা দেওয়ান পরিবারের নয়নের মণি সে। মামারা, মামুনিরা, ভাই বোনেরা পাগলের মতো ভালোবাসে তাকে। বাবা মা নেই, এক সেকেন্ডের জন্য বুঝতে দেয় না কেউ। নানুকে আশ্বাস দিয়ে বলে, আমার আর 4টা পরীক্ষা বাদ আছে নানু আপু, শেষ হলেই আমি সেদিনই বাড়ি ফিরবো। তুমি আবার আমার ভাগের সব খেয়ে শেষ করে রেখো না। দাঁত নেই একটাও, তাও তো আমার ভাগের জিনিস তোমার চাইই চাই। চন্দ্রা দেওয়ান অন্য সময় হলে নিজেও নাতনির সাথে ঠাট্টা মশকারি মজলিস জমিয়ে ফেলতেন, কিন্তু আজ তা করলেন না, বরং শান্ত গলায় বললেন, তাড়াতাড়ি ফিরো নানু, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। তিতিরের মন খারাপ হয়ে যায়। নানুর গলা আজ দারুণ অসহায় শোনাচ্ছে। ফোন রেখে বারান্দায় এসে দাঁড়ায়। আকাশে তারা ঝলমল করছে, ইয়া বড় একটা চাঁদ দেখা যাচ্ছে। আজ কি পূর্ণিমা হবে হয়তো। রুষা কোথায়? তুমি আজ সকালে বেরোবার কথা ছিল, এখন সন্ধ্যা 7টা। ইউনো, আমি এত কাহিনী পছন্দ করি না। বাসায় না জানালে আমি এত কিছু মোটেও টলারেট করতাম না। ফোনের ওপাশ থেকে জবাব আসে না। রুষা চুপ করে আছে। মেয়েটার এই এক সমস্যা, ধমক দিলে এমন চুপ করে থাকে ঈশান বিরক্ত হয়। আর ইউ দেয়ার রুষা, চুপ করে আছো কেন? ঈশান, আমি যেতে পারবো না। মা বাড়ি থেকে কল করেছিলেন, বাবার শরীরটা ভালো না, আমাকে বাড়িতে রওনা দিতে হবে। ভাইয়া নিতে আসছে, তোমাকে বলার সাহস পাচ্ছিলাম না। হোয়াট ননসেন্স! সাহস পাচ্ছিল না মানে কি রুষা? এই তো তুমি রেগে যাচ্ছ, এটার জন্যই। ঈশান এবার সত্যি সত্যি রেগে যায়। উফ, আমি তোমার আমার সাথে না যাওয়ার জন্য রাগ করছি না। আমি আমাকে ভরসা করে সমস্যাটার কথা না বলার জন্য রাগ করছি। তোমার ভাইয়াকে আসতে হতো না, আমি তোকে বাড়িতে পৌঁছে দিতাম। ইটস ওকে, সাবধানে যেও। ঈশান ফোন ছুড়ে দেয় বিছানার দিকে। মেজাজ খারাপ হচ্ছে তার। বাড়িতে সবাই আশা করে বসে আছে সবার মনটা খারাপ হবে। এসব কারণে সে সব সম্পর্কে বিয়ে শাদী অপছন্দ করত। সে রুষার সাথে সম্পর্কটা টক্সিক একটা সম্পর্ক। দোষ তার নাকি মেয়েটার বুঝে উঠতে পারে না, যদিও বারবারই সে দোষ নিজেকেই দেয়। সম্পর্কে জড়ানোটা তার সিদ্ধান্ত একদম ছিল না। বলা যায় রুষার পাগলামির জন্য সম্পর্কে জড়ানো। বরাবরই নিজের গুড লুক, আলফা ক্যারেক্টারের জন্য কলেজ ভার্সিটি সব মেয়ের হার্টথ্রব ছিল ঈশান আশরাত দেওয়ান। রুষা মেয়েটাও তার ব্যাচমেট, সুন্দরী, বুদ্ধিমতী, মেধাবী একটা মেয়ে। রুষা সে একই স্টাডি গ্রুপে ছিল। রুষাই প্রথম দিন থেকে পাগল ছিল ঈশানের জন্যে, আর বাকি 5টা মেয়ের মতোই। তবে মেয়েটা যথেষ্ট ভদ্রমার্জিত হওয়া বলা বাহুল্য, তার প্রতি ঈশানের একটা সফট কর্নার ছিল। তবে সম্পর্ক, ভালোবাসা এসব তার কখনোই মনে আসেনি বোধহয়। তবে রুষাকে একটা বাজে পরিস্থিতি থেকে বাঁচাতে তাদের সম্পর্কের একটা নাম দেওয়া। ভেবেছিল ঝামেলা শেষ হলে রুষাও বুঝে যাবে ঈশানের মনে ভালোবাসা নেই, বা শুধু পরিস্থিতিতে পড়েই কাপল হওয়া, তখন ঠিক হয়ে যাবে সবটা। তবে সেটা হয়নি, আর রুষাই ছাড়েনি তাকে কখনো।
একটা সময় পর ভালোবাসা তৈরি হয়ে গেছে বোধহয়, নাকি হয়নি সে আজও বুঝে ওঠে না। তবে আর 10টা সম্পর্কের মতো বোধহয় কখনো ফিল করেনি ঈশান, সুযোগ পায়নি হয়তো, নাকি সুযোগ নিজেই দেয়নি সে সেটা জানে না। সম্পর্কটা ধরেও রেখেছে বোধহয় রুষাই, সে ছিল কি না এই সম্পর্কে আর বাকি প্রেমিকদের মতো আজও হাতড়ে খুঁজে পায় না উত্তর। অনেকবার ভেবেছে ইতি ঘটাবে এই সম্পর্কের, কিন্তু স্পষ্টতই বুঝতে পারতো রুষা তাকে পাগলের মতো ভালোবাসে, আর হুট করে হার্ট করা ঈশানের ক্যারেক্টারের সাথে যায় না কখনো। তবে সে ছেড়ে গেলেও বোধহয় চিট করেছে, কথাটা ঠিক খাটতো না তাদের মধ্যে। সারা রাত জেগে ফোনে রোমান্টিক কথা বলা, কাজ কামাই করে ডেটে যাওয়া, আগামী 100 বছরের সাংসারিক পরিকল্পনা করা, বাচ্চা কাচ্চার নাম ঠিক করা, শাড়ি পাঞ্জাবি পরে কাপল হয়ে হেঁটে বেড়ানো, কাপলদের এসব কাহিনী কখনোই হতো না তাদের মধ্যে। তবে রুষাই সম্পর্কের একটা নাম ঠিক করে থেকে গেছিল তার সাথে এই অবধি। তাছাড়া মেয়েটা সত্যি বলতে ভালো, বর্তমানে বিয়ের চাপও ও রুষারই দেওয়া। চাপ না ঠিক হয়তো, অনুরোধ, আবদার, মেয়েটার ভালোবাসার আবদার, এটা নিয়েও ভেবে ভেবে মাথার চুল সাদা করা দশা ঈশানের। হুট করে বিয়ের চাপ দিচ্ছিল রুষা, যতই সে বাহানা দিক, যেভাবেই হোক একটা নাম দেওয়া ছিল এই সম্পর্কের। তার কিছু না যেতে আসতে পারে, এত কিছুর পর পার্মানেন্ট নাম না দিলে নিশ্চয়ই রুষাকে অসম্মানিত করা হবে। তাছাড়া পরিবার থেকে বিয়ের চাপ, মা দিদার নিত্যদিনের। নিজের বিবেকও বলছিল 4 বছর মেয়েটা কোনো এক্সপেকটেশন না রেখে থেকে গেছে, হালাল একটা সম্পর্কে বাদলে ক্ষতি নেই তো। আর তাছাড়া মেয়েটা চলে গেলে এখন ঈশানও বোধহয় কষ্ট পাবে কি? দেবদাস হওয়া তার সাথে যাবে না, তবে ইগো যেমন হার্ট হবে, কোথাও না কোথাও ব্যথা একটু হবে হয়তো। ঈশান গা এলিয়ে দেয় সোফায়, ফোন হাতে নেয়। বাড়িতে জানানো দরকার আজ রাতে, আর রওনা দিতে ইচ্ছে হচ্ছে না, এত দূর ড্রাইভ করতে ক্লান্ত লাগছে। পর মুহূর্তে কিছু একটা ভেবে উঠে বসে, সব প্যাকিং করাই ছিল, গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়ে। বাড়ির সবার মজা নষ্ট করার মানেই হয় না, অপেক্ষার একটা মূল্য আছে। তিতির অনেকক্ষণ হলো হেঁটে হেঁটে পায়চারি করছিল। সমস্যাটা হলো তার রুমে কয়েল শেষ হয়ে গেছে, প্রচুর মশা, সে মশারিটা নিয়ে ঘুমাতে পারে না। এদিকে রুমে কয়েল শেষ, এই মুহূর্তে তার মোটেও বাইরে যেতে মন চাচ্ছে না একা একা। কিন্তু পরিস্থিতি দেখে বুঝলো রাতে ঘুমের রফা দফা হবে এখন। আলসেমিতে ভেঙে না বের হলো থেকে ওড়নাটা মাথায় পেঁচিয়ে ফোন আর টাকা হাতে বের হয় সে। রাস্তার কিনারার ধরে হাঁটতে শুরু করে। দোকান এখান থেকে 10 মিনিটের পথ। গুনগুন করে গান গাইতে গাইতে হেঁটে যাচ্ছে তিতির। হঠাৎ পেছন থেকে একটা ডাকে পা থামলো তার। খুব পরিচিত কণ্ঠস্বর, চমকে পিছনে ফিরল। রাহাত ভাইয়া। মানুষটা হাসি মুখে এগিয়ে এলো, সাদা টি শার্ট প্যান্টের পকেটে হাত গুজে তিতিরের পাশে এসে দাঁড়িয়ে বলল, কথা বলি, সামনে দোকানে যাচ্ছিলে তো? তিতির মাথা নাড়ে, হাঁটতে থাকে দুজন। রাহাতি আগে প্রশ্ন করে, পরীক্ষা কেমন দিচ্ছ? তিতির এক হাতে মাথার ওড়নাটা আর একটু টেনে আনে, নরম গলায় বলে, জি ভালো ভাইয়া। কাল তো ইংরেজি পরীক্ষা না? তিতির মাথা নেড়ে হ্যাঁ জানায়। বাকি রাস্তা কেউ আর কোনো কথা বলে না। রাহাত আর চোখে তাকায় তিতিরের দিকে। রাস্তার নিয়ন আলো আছড়ে পড়ছে মেয়েটার মুখে, কি দারুণ দেখাচ্ছে। দোকান থেকে কয়েল কিনে তিতির রাহাতের দিকে তাকায়, জিজ্ঞাসা করে, আপনি এখন ফিরবেন? হ্যাঁ চলো। রাহাত তিতিরের সাথেই আবার ফিরতে থাকে। সে খানিকটা অবাকই হয়, রাহাতও নিশ্চয়ই কিছু কিনতেই এসেছিল, কই কিনল না তো। কিন্তু জিজ্ঞাসা করা হয়ে ওঠে না। রাহাত তার 8-9 বছরের বড়, তার ভার্সিটিরও সিনিয়র ছিল। বর্তমানে তার হোস্টেলের পাশের ফ্ল্যাটে ভাড়া থাকেন নিজের মা আর ছোট বোনকে নিয়ে। রাহাত তাদের হোস্টেলের 1তলা থেকে 13 তলা অবধি মোটামুটি সব মেয়েদের ক্রাশ। রাহাতের অবশ্য তা নিয়ে মাথা ব্যথা মোটেও, কখনো কোনো মেয়েকে পাত্তা দিতেও কেউ দেখেনি। তবে তিতির বেশ অবাক হয় যখন হরহামেশাই রাহাত ভাই তার খোঁজ খবর রাখে। এই যেমন আজ রাতের বিষয়টা তিতির হালকা হলেও বুঝতে পারছে রাহাত ভাই হয়তো তার জন্যে বেরিয়েছে। আবার কাকতালীয় হতে পারে বই কি। তার প্রতি রাহাত ভাইয়ের আলাদা কিছু অবশ্য হোস্টেলের বাকি মেয়েদেরও নজর এড়ায় না। তিতির অবশ্য এত গভীর ভাবে কখনো ভাবেনি, ভাবার ইচ্ছা হয়নি আর কি। কেন হয়নি এটাও জানে না সে। মিনুটা দিনের মধ্যে সবার ঘ্যান ঘ্যান করে এটা নিয়ে, সে নিজেও ভাবতে চেয়েছে হয়তো। তিতির হোস্টেলের সামনে চলে এসেছে ইতিমধ্যে। ভাইয়া আসি তাহলে। রাহাত মাথা নাড়ে, যাও, বেশি রাত জাগার দরকার নেই, আর একা একা মাঝরাতে ছাদে ওঠারও দরকার নেই। তিতির চমকে তাকায়। আপনি জানলেন কি করে? হালকা হেসে পকেটে দুহাত রেখে হাঁটা দেয় তার ফ্ল্যাটের দিকে। আর রাত্রির 11:15। দেওয়ান বাড়ির আলো আজ এখনো নিভেনি। ছোটরা ক্লান্ত হয়ে এদিক ওদিক শুয়ে পড়েছে নিশির রুমে। শুধু নিশি, নুরি আর নয়ন জেগে আছে এখন। ওদিকে বাড়ির বড়রা সকলেই অপেক্ষা করে আছেন ঈশানের ফেরার। ঈশান সন্ধ্যা রাতে কল করে জানিয়েছে একটা কাজে আটকে গিয়েছিল, এর কারণে রওনা দিতে দেরি হয়েছে। এও বলেছে বাড়ির সবাই যেন ঘুমিয়ে পড়ে, আসতে বেশ রাত হবে, কষ্ট করে এত রাত জাগার দরকার নেই। বাড়ির কেউ সেটা শুনলে তবে তো
বাড়ির বড় ছেলে বউ আসবে, আর এতটুকু অপেক্ষা তারা করবে না? এটা হয় নাকি? টেলিভিশনের সাউন্ড একটু কমিয়ে রাইসুল সাহেব স্ত্রীর দিকে তাকালেন। স্ত্রী রাহেলা দেওয়ান তখন পাশের সোফায় বসেছিলেন। গিন্নি, শুনছো? ঈশানকে একটা ফোন করো, কত দূর আসলো ওরা জিজ্ঞেস করো, আর আমাকে এক কাপ চা দাও। রাহেলা ওঠার আগেই বাড়ির ছোট বউ রিনা উঠে এগিয়ে গেল রান্নাঘরের দিকে। আপা, ভাইজানকে আমি চা দিচ্ছি, তুমি বড় আব্বাকে কল দাও। ফোন কেটে সোফায় স্বামীর পাশে বসলেন রাহেলা। রাইসুল সাহেব চায়ের কাপ টেবিলে নামিয়ে স্ত্রীর দিকে তাকালেন। ঈশান বলল আরও আধা ঘন্টা লাগবে, আমরা যেন শুয়ে পড়ি সবাই। বৌমা নাকি আসছে না ওর সাথে। রাহেলা দেওয়ানের কথা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। রাহিয়ান সাহেব বললেন, আসছে না মানে? ও যে বললো বৌমাকে নিয়ে আসবে। রাহেলা দেওয়ান সবার মুখ পরক করলেন একবার, তারপর ধীরে গলায় রুষার না আসার কারণ সবাইকে জানালেন। না না, ঠিক আছে ঠিক আছে। তাই তো, আসতো তাহলে বৌমা আসতে পারবে না? কিভাবেই বা আসতো? না না, বাবার কাছে গিয়েই ভালো করছে আমাদের সাথে, তো ইনশাআল্লাহ ধীরে সুস্থেও দেখা করা যাবে। কিন্তু ঈশানের তো উচিত ছিল মেয়েটাকে পৌঁছে দিয়ে আসা, একটু বৌমার বাবার খোঁজ নিয়ে আসা। কি যে করে ছেলেটা। রাইসুল সাহেব কথাটা বলতে বলতে উঠে দাঁড়ালেন, আবার সবার দিকে একবার তাকিয়ে বললেন, শুয়ে পড়ো তোমরা, ঈশান ফিরতে ফিরতে আরো রাত হয়ে যাবে, সকালে কথা বলে নিও। এখন তোমাদের জেগে থাকতে দেখলেই ওর বরং রেগে যাবে। রাইসুল সাহেবের কথায় মাথা নাড়ল সকলে, যে যার যার মতো রুমে গেল সবার। রাহেলা দেওয়ান গেলেন না, উনি বসে রইলেন সোফায় টিভির দিকে তাকিয়ে। ছেলে আসতে দেরি হবে বলে সে গিয়ে ঘুমিয়ে পড়বেন, এটা তো হয় না। ঈশানের গাড়ি এসে দেওয়ান বাড়ির সামনে থামলো রাত 2:30টায়। রাহেলা দেওয়ানের চোখ একটু আগে প্রায় লেগে এসেছিল। কলিং বেল বাজতে ছুটে এলেন খুলে দেওয়ার জন্যে। দরজা খুলেই ছেলেকে জড়িয়ে ধরলেন। মা, তুমি এখনো ঘুমাওনি? রাহেলা বেগম চোখ মুছলেন, ছেলের মুখে হাত বুলিয়ে হাত ধরে টেনে ভিতরে নিয়ে এলেন। তুই আসবি বলেছিস আর আমি পড়ে পড়ে ঘুমাবো, অপেক্ষা করব না, এটা কখনো হয়েছে? ঈশান জানতো এমনটাই হবে। আজ কতগুলো দিন পর মাকে দেখছে সে। কতদিন তোমার হাতে রান্না খাই না বলো তো মা? খেতে দেওয়াকে বাকি কথা পরে হবে, কেমন? তুই হাত মুখ ধুয়ে নে, তোর রুম গোছানো আছে, যা রুমে যা, আমি খাবার গরম করছি, উপরে নিয়ে আসবো খাবার। ঈশান মাথা নেড়ে না করে মাকে। হুম, আমি আসছি নিচে। রাহেলা দেওয়ান রান্নাঘরের দিকে গেলে ঈশান নিজের রুমে চলে আসে। প্রায় 2 বছর বাড়িতে আসা হয় না। রুমে ঢুকে মুচকি হাসলো সে। বরাবরের মতোই তার রুম গোছানো, যেমনটা সে রেখে গিয়েছিল। সে না থাকলেও তার মাঝে সবসময় তার রুম গুছিয়ে রাখবে তা সে ভালো মতো জানে। তিতির গভীর ঘুমে মগ্ন, তবে কিছু একটা স্বপ্ন দেখে বারবার কেঁপে কেঁপে উঠছে। জানলা খোলা, বাইরের বাতাসে পর্দা উঠছে এলোমেলো ভাবে, সাথে খুলে রাখা চুলগুলো মুখের উপর এসে পড়ছে বারবার। হঠাৎ ঘুম ভেঙে গেল তার, চোখ পিটপিট করে তাকালো, ঘেমে গেছে। বাজে স্বপ্ন দেখেছিল বরাবরের মতো। হাত বাড়িয়ে ফোন হাতে নিয়ে সময় দেখলো রাত 3টা বাজে। রাতে প্রায় রোজ ঠিক এই সময়টাতে বাজে স্বপ্ন দেখে বিচ্ছিরি অবস্থা হয় তার, অথচ আজ সেরকম হওয়ার আগেই ঘুম ভেঙে গেল। উঠে বিছানায় বসলো সে, কারণটা টের পেল। কারোর খালি গলায় গানের আওয়াজ ভেসে আসছে খুব কাছে থেকে। এই শব্দ কানে যাওয়াতেই অবচেতন মনে ঘুম ভেঙে গিয়েছে। যেই গাক তার প্রতি দারুণ কৃতজ্ঞতা বোধ করলো তিতি। রোজ রাতে এমন সময় গাইলে মন্দ হয় না নেহাত। বারান্দার দিকে উঠে আসলো, শব্দ পাশের কোনো ফ্ল্যাট থেকে আসছে। খোলা চুলে পর্দা ঠেলে বারান্দায় এসে তাকালো। আশেপাশে কোথাও কাউকে দেখা গেল না এখন। গানটাও থেমে গেছে এতক্ষণে। বাতাসের ঝাপটায় চোখ মুখ কুঁচকে আসছে তার। দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকালো সে। খোদার কাছে অভিযোগ জানানোর মতো কিছুই নেই তার। বাবা মাকে কেড়ে নিলেও সে অভাব তসর মামা মামি পরিবার কখনোই বুঝতে দেয়নি। তবুও মাঝে মধ্যে দারুণ অভিযোগ করতে ইচ্ছা হয়। কেন? এই যেমন এখন ইচ্ছা হচ্ছে। গিটার বিছানার উপর রেখে বারান্দার দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে রইল রাহাত। তার রুম অন্ধকার, আশেপাশেও অন্ধকার, তবে চাঁদের আলোয় পাশের 2 হাত দূরে বারান্দায় দাঁড়ানো মেয়েটাকে দারুণ মায়াবী লাগছে। মিনুর কাছে সেদিনই শুনেছে রাতে তিতিরের রোজ রোজ দুঃস্বপ্ন দেখার কথা। আকাশ পাতাল ভেবেছে এই থেকে মেয়েটাকে শান্তি দেওয়া যায় কিভাবে। একবার তো ইচ্ছে হচ্ছিল সব জড়তা কাটিয়ে মেয়েটাকে ঘরের বউ করে আজই নিয়ে আসতে, বুকের মধ্যে চেপে ঘুম পাড়াবে। এই জীবন কোনো দুঃস্বপ্ন আর মেয়েটাকে স্পর্শ করতে পারবে না, কিন্তু এখনই তো সেটা সম্ভব নয়। গান গাওয়ার প্ল্যান কাজ করবে কিনা জানতো না সে, তবে মনে হলো আর কাজও করলো। রাহাত মুচকি হাসলো। সামনের মেয়েটাকে হাত বাড়িয়ে ছুতে ইচ্ছে হচ্ছে খুব। বিড়বিড় করে বলল, সকাল 11টা। ঈশানের সবে ঘুম ভাঙল।
এত রাতে ঘুমানোর কারণে সকালে কেউ ডাকেনি তাকে। উদাম শরীর নিয়ে নেমে আসলো বিছানা থেকে। ফ্রেশ হয়ে বের হতেই দেখলো মা এসে বিছানা গোছাচ্ছে। মা আমি গোছাতাম। রাহেলা দেওয়ান হাসলো। আর কয়টা দিনই তো করব, তারপর আমার বৌমা আসলে সেই তো সব করবে নাকি? ঈশান পিছন থেকে মাকে জড়িয়ে ধরে। আচ্ছা মা, তোমার কাছে ভালোবাসা বলতে কি বলো তো? এ আবার কি কথা? ভালোবাসিস অথচ জানিস না ভালোবাসা কি? না বলো তুমি। তোর কি মনে হয়? কি জানি, কখনো রিয়েলাইজ করিনি। সে কি? ঈশান জানে না সে মাকে কথাটা কেন জিজ্ঞাসা করলো। পর মুহূর্তেই কথা ঘুরিয়ে বলল, চলো নিচে চলো, সবার সাথে দেখা করব। তোর দিদার সাথে আগে দেখা কর। কাল থেকে বোধহয় শরীরটা খারাপ, রুম থেকে একবারও বের হয়নি। ঈশান ভ্রু কুঁচকে তাকালো। দিদার শরীর খারাপ, আমি যাচ্ছি, দেখা করে আসছি। আর মা, ব্যাগে সবার জন্য গিফট আছে, তুমি একটু দিয়ে দিও কেমন? ঈশান গায়ে টি শার্ট জড়িয়ে নেমে আসলো নিচতলায়। এসেই আগে দিদার ঘরে ঢুকে চন্দ্রা দেওয়ান বিছানায় হেলান দিয়ে বসে কিছু একটা পড়ছিলেন। ঈশান ঘরে ঢুকতে মাথা তুলে তাকালেন তিনি। হালকা স্বরে বললেন, এসো। ঈশান খানিকটা অবাক হলো। এমনটা কখনো হয়নি এর আগে যে তার দিদা তাকে দেখে এতটা নিশ্চুপ থাকে। সে ওনার বড্ড আদরের। ঈশানকে দেখলেই চন্দ্রা দেওয়ান বাড়ি মাথায় তোলেন ছোট মানুষের মতো। দৌড়ে এসে জড়িয়ে ধরতে চান যেন। তাছাড়া দাদু ভাই ছাড়া তিনি ঈশানকে এর আগে কখনো ডেকেছে বলে ওর তো মনে পড়ে না। ঈশান এগিয়ে গিয়ে দিদার পাশে চেয়ার টেনে বসলো। হাতখানা নিজের হাতের মধ্যে নিয়ে জিজ্ঞাসা করলো, দিদা কেমন আছো তুমি? চন্দ্রা দেওয়ান এবার অনেকটাই নির্বিকার, তবে হালকা হাসির রেশ বোধহয় আনতে চাইল জোর করে নিজের মুখে। ভালো আছি আমি, তোমার শরীর ভালো? হ্যাঁ, তুমি একবার ওনাকে নিচে নামনি কাল থেকে, শরীর কি বেশি খারাপ লাগছে তোমার? লাগলেও বাকি। ঈশান বোঝে দিদার কিছুতে অভিমান হয়েছে। ধীর গলায় শুদ্ধ হয়ে, কিছু হয়েছে দিদা, আমাকে বলো। তোমাকে কি বলবো দাদু ভাই, এ 2 বছরে একটা বার এসেছো তুমি আমার সাথে দেখা করতে? দিদা তুমি জানো আমি কত ঝামেলায় ছিলাম, কিভাবে আসতাম? চন্দ্রা দেওয়ান এবারও হাসলেন। থাক দাদু ভাই, এইসব অজুহাত দেখিও না আমাকে। তুমি সবার সাথে দেখা করেছো, যাও দেখা করো। কাল সবাই অনেক রাত অবধি অপেক্ষা করেছে তোমার জন্য। আমাকে নিয়ে ভেবো না, আমি ঠিক আছি। এত জলদি আমার কিছু হবে না, অনেক দায়িত্ব পালন বাদ আছে আমার এখনো। ঈশান কিছু বলতে যাবে, আবারও চন্দ্রা দেওয়ান তাকে চলে যাওয়ার তাড়া দিলেন। ঈশান উঠে চলে এলো। দিদার এমন রূপ এর আগে সে কখনোই দেখেনি। বড্ড ভালোবাসে সে তার দিদাকে। এমন ব্যবহারের কারণ সে বুঝলো না। রাহিয়ান দেওয়ানের 3 ছেলে মেয়ে কোথা থেকে এসে জাপটে ধরলো একসাথে। ঈশান সব থেকে ছোট ভাইকে কোলে তুলে নিল। আমার চ্যাম কেমন আছে? রাহিয়ান সাহেবের সবচেয়ে ছোট ছেলে রাফি, 8 বছর বয়স, বাড়িরও সব থেকে ছোট সদস্য। ঈশানের দারুণ ভক্ত। ভালো আছি ভাইয়া, অনেক মিস করেছি তোমাকে আমরা, জানো। আমি মিস করেছি আমার ভাইটাকে। আর আমাকে? পাশ থেকে রাহিয়ান সাহেবের বড় 2 মেয়ে গাল ফুলিয়ে বলে উঠল। রোশনি আর রিশা দুজন যমজ, ক্লাস 5-এ পড়ে। ঈশান হেসে হেসে জড়িয়ে নিল ছোট 2 বোনকে। খুব মিস করি তো। ও আমরা বুঝে ফেললাম। ঈশান নিজের বোনের গলাপে পিছনে ফেলল। নিশিয়ান নুরি কোমরে হাত দিয়ে অভিমানী মুখ করে তাকিয়ে আছে। ঈশান এবার শব্দ করে হেসে ফেলল। আয় বুড়ি, আমার এই 2টা বুড়িকেও আমি খুব মিস করেছি। রাফিকে কোল থেকে নামিয়ে 2 হাতে নুরি আর নিশিকে জড়িয়ে ধরে ঈশান। নয়ন কোথায়? ওটাকে দেখছি না যে, সবকটাতে অভিযোগ জানালি, ভুলে গেছি। ওটা কোথায়? নয়ন ভাইয়ার আজ এক্সাম আছে, ফিরতে বিকেল হবে তো। একে একে বাড়ির সবাই চলে এলো ড্রয়িং রুমে। চাচিরা এক একজন যেন হারানো ছেলে ফিরে পেয়েছে, কেঁদে কেটে অস্থির। ঈশান তখন থেকেই মানাচ্ছে সবাইকে। বাবা চাচাদের সাথে বলে চাকরি, বিজনেস সব নিয়ে আলাপ করছে ঈশান। রাহেলা, তিতির মাকে একবার ফোন করো তো, ওর পরীক্ষা কেমন হলো শোনো। স্বামীর এর কথায় তাড়াহুড়ো করে সময় দেখেন রাহেলা দেওয়ান। ইস, দেখো তো কাণ্ড, আমি ফোন হাতে করে সময় দেখছি বারবার, ওর পরীক্ষা কখন শেষ হবে। এই তোমাদের বিজনেসের আলাপে আমি সব ভুলে গেছি। রাহেলা দেওয়ান ব্যস্ত হয়ে তিতিরকে ফোন করে। 2 বার রিং হতে ফোন তোলে তিতির। বড় মামুনি যে এখন কল করবে সেটা সে খুব ভালো করেই জানতো। হ্যালো বড় মামুনি। মারে, পরীক্ষা কেমন হলো তোর? ভালো বড় মামুনি। আলহামদুলিল্লাহ। খেয়েছিস দুপুরে? না, খাবো একটু পর। এখনো খাসনি মানে? খাবো বললাম তো। শোনো না বড় মা,
আমি পরশু আসছি বাসায়, এক্সাম শেষ কালকেই আমার। আয় মা, আয়, কতদিন দেখি না তোকে। বড় মা, গত মাসে ঘুরে এসেছি আমি বাড়ি থেকে। মায়ের কাছে সন্তানকে না দেখে একদিন কাটে না। মেয়ে আমাকে 1 মাসের হিসেব বোঝাচ্ছে। তিতির হেসে উঠে, সে খুব ভালো করে জানে তার মামিরা তাকে কি পরিমাণ ভালোবাসে। ঠিক আছে, আমারই ভুল, আমি আসছি পরশু, কিন্তু এসে যেন বিরিয়ানি পাই। রাহেলা হাসে। সব হবে মা, তুই খালি বাড়ি আয়। মা শুনছো, তিতির পরশুদিন আসছে। রাহেলার কথায় সবার মুখে হাসি দেখা দিল। রাফি রোশনি রিশা লাফাতে লাগলো খুশিতে। তিতির ফোন রেখে বিছানায় গা এলিয়ে দিল। 3 দিন পর বাবা মায়ের মৃত্যুবার্ষিকী, ভাগ্যিস পরীক্ষা কাল শেষ হচ্ছে। ঈশান বিছানায় হেলান দিয়ে অফিসের কাজ করছিল ল্যাপটপে, একটু পরেই বের হবে। এতদিন পর আসায় বন্ধুগুলো ফোন করে মাথা খাচ্ছে। ভাবি করে মুখে ফেনা তুলে ফেললো। ভাবি একে না নেওয়ার অজুহাতেও এবার আরও কিছুক্ষণ বিরক্ত করবে, সে সেটা খুব ভালো করেই জানে। ঈশান ল্যাপটপের স্ক্রিন থেকে মুখ তুলে হাতড়ে বালিশের পাশ থেকে ফোনটা হাতে নেয়। আসার পর একবারও রুষার খোঁজ নেওয়া হয়নি। কালকের ঘটনার বিষয়টা মুখে না বললেও দারুণ বিরক্ত হয়েছে সে। সেই রাগ থেকে আর ফোন দিতে ইচ্ছে হয়নি তার। ফোন চেক করে ঈশান অবাক হয়, একবারও রুষার ফোন বা মেসেজ আসেনি। এমনটা কখনো হয় না, মেয়েটাই সর্বক্ষণ কল বা মেসেজের উপরে থাকে। আজ তার ব্যতিক্রম হওয়ার কারণ কি? ঈশান চিন্তিত হয়, বাড়ি থেকে বেশি সমস্যা মেয়েটার। সে নিজেই একবার ফোন করবে কিনা ভাবতে লাগলো। 2বার কল ডায়াল করলেও কল দিল না, কি মনে করে। ফোন হাতে বারান্দায় এসে দাঁড়ালো। নিচে রোশনি, রিশা, রাফি তাদের পাশের বাসার ফ্রেন্ডগুলোর সাথে খেলছে। তার রুম আর পাশের রুমের বারান্দাটা তাদের বাগানের দিকে। বাগানটা দারুণ সাজানো গোছানো, হরেক রকমের ফুল ফলের গাছ এমনও আছে যার হয়তো নামই জানে না সে। এগুলো সব তার বোনেরা কোথা থেকে খুঁজে খুঁজে নিয়ে আসে। একটা সুইমিং পুল আছে সেখানে, পাশে দোলনা। সুইমিং পুলে এই মুহূর্তে পানি নেই। মনে পড়লো আজ রবিবার, আজকে সুইমিং পুল পরিষ্কার করা হয়। একটু দূরেই রহিম চাচা বাড়ির গাড়িগুলো ধুচ্ছে আর রহমত মালি বাগানের আগাছা পরিষ্কার করছে। ঈশান পাশের বারান্দায় তাকালো। বারান্দা তো নয়, ছোটখাটো একটা গাছের সমাহার, লতায় পাতায় সাজানো বারান্দা একটা পাখির খাঁচা, ভিতরে একজোড়া টিয়া পাখি একটা আরেকটার মাথায় খোঁচাখুচি করছে। রুমটায় কে থাকে? সত্যি তো বাড়িতে আসা হয় না 2 বছরের বেশি হয়ে গেছে। আগে তো এই রুম ফাঁকা থাকতো, এখন কে থাকে জানা হয়নি। নিশি, নুরি সবার রুমই আরেক পাশে, নয়নেরও তাই। মোট কথা এদিকটায় শুধুমাত্র এতদিন তার রুমটাই ছিল, বাকি রুমগুলো ফাঁকাই থাকতো, থাকার কেউ ছিল না, গেস্ট রুম হিসেবে ব্যবহার হতো। তবে বারান্দায় সাজানো অবস্থা দেখে বোঝা যাচ্ছে এই ঘরে এখন পার্মানেন্ট মালকিন আছে। সে অত্যন্ত শৌখিন। এই বাড়িতে এত শৌখিন কে মনে তো পড়ে না, মাকে জিজ্ঞাসা করতে হবে। ঈশান এবার ফোনটা ডায়াল করেই ফেললো রুষার নাম্বারে। প্রথমবার রিং হয়ে কেটে গেল। এবার তো আরও অবাক হওয়ার পালা। সে রুষাকে কল দিয়েছে আর সেটা রিসিভ না হয়ে কেটে গেছে। এই জন্মে সেটা হয়েছে বলে তো মনে পড়ে না। ভ্রুকুচকে তাকিয়ে রইল নিচে ভাই বোনগুলোর খেলার দিকে। রুষাকে সে ভালোবাসে কিনা এটার থেকে কনফিউশনের মধ্যে সে কখনো পড়েনি। তাহলে কেন বিয়ে করতে রাজি হয়েছে সেটাও বোঝে না মাঝে মধ্যে। কারণ প্রেমিক প্রেমিকার চাহিদা সে কখনোই রুষার মধ্যে ফিল করেনি। রুষা কাছে আসতে চেয়েছে বহুবার, এমনও হয়েছে সে নিজেও চেয়েছে কাছে যেতে। ভেবেছে একবার কাছাকাছি আসলে হয়তো ফিল করতে পারবে মন থেকে, কিন্তু মন সায় দেয়নি। অন্যায় হবে, একটা মেয়ের সাথে অসম্মান করা হবে এতে। আর সেটা যদি হয় ভালোবাসা অনুভব না করে, তাহলে তো আরও। এবার ফোনের শব্দে তাকালো রুষার কল। স্বাভাবিকভাবে কলটা ধরল ঈশান। হ্যালো। ওপাশ থেকে অত্যন্ত ধীরে উত্তর আসলো, ঈশান। রুষা, আর ইউ দেয়ার? কেমন আছো ঈশান? আমি ঠিক আছি, তুমি ঠিক আছো? তোমার বাবা এখন কেমন আছে? বাবা ভালো আছেন মোটামুটি। রুষা খানিকটা দম নিল যেন, তারপর আবারও মৃদু স্বরে ডাকলো, ঈশান। বলো, শুনছি। তোমার বাসার সবাই আমার উপর বিরক্ত হয়েছে তাই না? বিরক্ত হবে কেন? ইটস নর্মাল, প্রবলেম হতেই পারে, হুট করে কেউ কিচ্ছু মনে করেনি। রুষা দীর্ঘশ্বাস ফেললো। ফোনের এপাশ থেকে স্পষ্ট শুনতে পেল সে। তারপর আবার সেই ধীরে স্বরে প্রশ্ন করলো, একটা সত্যি কথা বলবে? কি? তুমি কি আমাকে ভালোবাসো ঈশান? ঈশান বিরক্ত হয়। এই প্রশ্নটা 1000বার করে এদিনের মধ্যে মেয়েটা। এমন নয় যে সে জবাব দেয় না, সেও 1000বারই জবাব দিয়েছে। সে সেরকম কখনো ফিল করেনি। এমন নয় যে অন্য কারোর প্রতি ফিল করে তার জন্যে। তার জীবন ভালোবাসা হাবিজাবি ফিলিংস কোনো মেয়ের প্রতি কখনোই আসেনি। রুষা, কামন, এই স্টুপিড প্রশ্ন অনেকবার করেছ আর আমি এর জবাবও দিয়েছি। তাহলে বিয়ে করছো
করছো কেন আমাকে? ঈশান চুপ করে থাকে, কারণ এটার জবাবও রুষার জানা। মেয়েটা ঈশানকে খুব ভালোবাসে, ঈশানকে সব রকম ভালো রাখার চেষ্টা করে মেয়েটা। তাছাড়া ক্যাম্পাসে ফ্রেন্ড সার্কেলের সবাই জানে একটা ডিপ সম্পর্ক রয়েছে তাদের মধ্যে। এখন মেয়েটাকে বিয়ে না করাই ঘোর অসম্মান করা তাকে। তাছাড়া অ্যারেঞ্জ ম্যারেজ তো মানুষ করে নাকি? দুজনকে ভালো মতো চেনে, মেয়েটা তাকে চায়, ভালোবাসে, বোঝে, বিয়ে করতে সমস্যা তো নেই। তুমি মেয়ে রুষা, তোমার একটা সম্মান আছে। আমি তোমাকে বিয়ে না করলে আমার কিচ্ছু যায় আসবে না, ট্রাস্ট মি। কিন্তু তোমাকে লোকে কথা শোনাবে, এর দায়ও কিন্তু তোমার। তুমি আমাকে ভালোবেসেছো, নিজেই একটা সম্পর্কের নাম দিয়েছো, আমি সায় দিয়েছি তোমার কথা ভেবে। কিন্তু কিছু যদি অ্যাকচুয়ালি যায় আসে সেটা তোমার। এই কারণে আমি তোমাকে বিয়ে করব। আর তাছাড়া আমার জীবনে অন্য কোনো নারী নেই যার কারণে তোমাকে রিজেক্ট করব। রুষা চুপ করে থাকে, সে জানতো ঈশান এই জবাবই দেবে। শেষ লাইনটা শুনতে তার বড্ড ভালো লাগে। ঈশানের জীবনে সে ছাড়া অন্য কোনো মেয়ে নেই। হ্যাঁ, এটা ঠিক, ঈশান তাকে কখনো ভালোবাসি বলেনি, হয়তো বাসে না, যেটা আছে সেটা রেসপেক্ট, বন্ধুত্ব। কিন্তু তবুও রুষার হঠাৎই বুকের ভিতর চিনচিন ব্যথা শুরু হয়। ঈশান, হুম, আমার তোমাকে কিছু বলার আছে। শুনেছি, বলো। আমি যদি তোমাকে বিয়ে না করি, তুমি কি খুব কষ্ট পাবে? এহেন কথা সে একসেপ্ট করেনি বোধ হয়, অবাক হয়ে যায়। পর মুহূর্তের মধ্যে স্বাভাবিক স্বরে বলে, সেটা তো জানি না আমি কষ্ট পাবো কি না, তবে তোমার জন্য কষ্ট হবে, কারণ আমাকে ছেড়ে গেলে কষ্টটা বোধহয় তুমিই পাবে আমার থেকে বেশি। রুষার বুক চিরে যেন হতাশা চিৎকার বেরিয়ে আসতে চাইছে, কান্না পাচ্ছে তার। ঈশান, রাখি কেমন? মা ডাকছে। টেক কেয়ার অ্যান্ড ডোন্ট ওয়ারি। সব জামা কাপড় গুছিয়ে সুটকেসে তুলছে এক এক করে তিতির। কাল সকাল সকাল বেরিয়ে পড়তে হবে। সকাল বলতে ভোরে ট্রেন পৌঁছতে সন্ধ্যা হয়ে যাবে। বাড়ি থেকে মামা বারবার বলেছিল তারা কেউ আসবে। তিতির নিজেই নিষেধ করেছে, এত জার্নি করে নিতে আসার কোনো দরকার নেই। তাছাড়া টিকিট কেটে সিটে বসে পড়লে সারা রাস্তার কিসের টেনশন। রাত হলে শুধু স্টেশন থেকে পিক করে নিয়ে গেলেই হবে। মিনুটা এর মধ্যে আর আসবে না। ওর ডিপার্টমেন্টের এক্সাম তো আরও 10 দিন আগে শেষ হয়েছে। একটু মন খারাপ হলো তার। সামনে ঈদ, এক্সামও শেষ এই সেমিস্টারের। তার মানে প্রায় 2 মাসের ছুটি। এই 2 মাস বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা হবে না। হঠাৎ ফোনে রিং বেজে উঠল, রাহাত ভাইয়ের নাম ভেসে উঠেছে। তিতির নিঃশব্দে হাসলো। সে জানতো রাহাত ভাইয়ের কল আসবেই, এবং এটাও জানে এখন রাহাত ভাই তার সাথে দেখা করতে চাইবে। সে তো আর বাচ্চা না। রাহাত ভাই যেই হিসাবেই হোক, তাকে যে যথেষ্ট পছন্দ করে এটা সে খুব ভালো করে জানে। না হলে যে ছেলে এদিক সেদিক কোনো মেয়ের দিকে জীবনে চোখ তুলে তাকায় না, সেই ছেলে কেন ওরা তো খেয়াল রাখতে যাবে? হাসি মুখে ফোনটা রিসিভ করলো তিতির। হ্যালো। তিতির, হ্যালো। জি রাহাত ভাই, বলুন। তুমি কি ব্যস্ত আছো এখন? তেমন একটা না, প্যাকিং করছিলাম আর কি। ও, কিছু বলবেন? না মানে আসলে তিতির আবার নিঃশব্দে হাসে। এবং স্ট্রং পার্সোনালিটির একটা পুরুষ মানুষ কিনা তার মতো একটা বাচ্চা মেয়ের সামনে সামান্য একটা কথা বলতে গিয়ে তোতলাচ্ছে। ভাবা যায় তার শব্দ করে হেসে উঠতে মন চাচ্ছে, কিন্তু মনের ইচ্ছা মনে রেখে খুব স্বাভাবিক গলায় জিজ্ঞাসা করলো, রাহাত ভাই কিছু বলবেন? রাহাত বোধহয় একটু দম নিল, বলল, একটু বের হতে পারবে? আমি নিচে দাঁড়িয়ে আছি। তিতির জানতো এটাই বলবেন তিনি। আমি আসছি, অন্ধকার হয়ে গেছে, গেটের সামনে আসুন। ফোন রেখে পোশাক পাল্টে নিল সে। একটু হাঁটতে ইচ্ছা হচ্ছে লোকটার সাথে। ওড়না গায়ে জড়িয়ে বেরিয়ে এলো। এসেই দেখলো গেটের সামনে রাহাত পায়চারি করছে। তিতির তাকিয়ে রইল। নেভি ব্লু টি শার্ট, ব্ল্যাক প্যান্ট, তার থেকে বেশ লম্বা সুদর্শন একটা পুরুষ অপেক্ষা করছে তার জন্যে। তিতির মুচকি হেসে গেট খুলে বেরিয়ে এলো। রাহাত ভাই। তিতিরের ডাকে রাহাত পিছনে ফিরল। তিতির একটা সাদা চুড়িদার পরা, হালকা করে বোধহয় খোপা করা, মাথায় ওড়না দেওয়া, বরাবরের মতোই মুগ্ধ হলো। রাহাত নরম গলায় বলল, কোথাও যাই? এখানে দাঁড়িয়ে কথা বলে খারাপ দেখায়। তিতির এগিয়ে আসে, রাহাতের পাশে এসে আলতো গলায় বলে, চলুন, কোথায় যাবেন? হাঁটবেন? বেশ তো, চলো। দুজন পাশাপাশি হাঁটছে। পাশের পার্কে ঢুকলো তারা। নর্মাল হাঁটাহাঁটি, টাইম পাস, এর জন্যে দারুণ একটা জায়গা। রাহাত বারবার আর চোখে তিতিরকে দেখছে। মেয়েটাকে দেখলেই তার বুকের ভেতরে ঝড় উঠে। ইস, বাচ্চা একটা মেয়ে, অথচ সেই বাচ্চাটার প্রেমে পাগল হয়ে বসে আছে সে। ভাবা যায়। কাল চলে যাচ্ছ? এতক্ষণ পর রাহাতই প্রথম প্রশ্নটা করলো। জি, এক্সাম তো শেষ, বাসা থেকে বারবার কল দিচ্ছে, তাছাড়া ঈদের ছুটি সব মিলিয়ে। সেমিস্টার শেষ তো, তার মানে একদম পরের সেমিস্টারে ক্লাস শুরু হওয়ার সময় আসবে? তিতির নিঃশব্দে মাথা ঝাঁকায়। 2 মাসের মতো প্রায়। রাহাতের গলা কেমন অসহায়ের মতো শোনা। তিতির তাকালো তার দিকে। রাহাত সামনে তাকিয়ে আছে। রাহাত ভাই, ওইখানটায় বসে চলুন। সামনে একটা লেকের সামনে বসার ব্যবস্থা, সেখানটায় আরাম করে বসলো তিতির।
রাহাত বসলো না, ওকে বসিয়ে একটা বাদামের দোকান দেখে এগিয়ে গেল, বাদাম নিয়ে ফিরলো, বসলো তিতিরের পাশে। নাও বাদাম খাও। বাইরে থেকে কিছু স্ন্যাক্স আনতে হতো, ভেতরে বাদাম ছাড়া আর কিচ্ছু পেলাম না, সরি। এমা সরি কেন বলছেন? গল্প করতে করতে বাদামটাই তো বেস্ট। রাহাত হাসলো, বাদামের খোসা ছাড়িয়ে তিতিরের হাতে গুজে দিতে থাকলো। আমি পারবো রাহাত ভাই। পারবে না সেটা কখন বললাম? দিচ্ছি, নাও। তিতির বিনা প্রতিবাদে হাতে নিতে থাকে। রাহাত এবার হালকা ঘুরে বসলো তিতিরের দিকে। তিতির তাকালো জিজ্ঞাসু চোখে। তিতির, তোমাকে আমার কিছু বলার আছে, আজ শুনতে হবে তোমাকে। 2 মাসের জন্য থাকবে না, এতদিন অপেক্ষা করা সম্ভব নয় আমার জন্য। হঠাৎ তিতিরের বুকের ভেতর ঢিপ ঢিপ শব্দ করতে লাগলো। সে যা ভাবছে তাই নয় তো? না, এটা তো সে হতে দিতে চায় না। কেন চায় না সেটা সে জানে না, শুধু জানে সামনের মানুষটা যেটা বলতে চায় সেটা সে এখনো শোনার জন্য প্রস্তুত নয়। ব্যস্ত গলায় থামতে বলল রাহাতকে। রাহাত ভাই, এখন কোনো সিরিয়াস আলোচনা না করি, বাড়ি থেকে এসে শুনবো কেমন? না তিতির, আজকে শুনতে হবে তোমাকে যা বলবো আমি। তিতির মাথা নিচু করে চুপ করে থাকে। তিতির তিতির চোখ তুলে তাকায় না, নিচু হয়ে উত্তর দেয়। জি। আমি যেটা এখন বলবো খুব ভেবেচিন্তে বলছি, কেমন? তাই কথাটা শোনার পর এটা ভাববে না আমি হুট করে 2-1 দিনের ফয়সালায় বলছি, ঠিক আছে? তিতির উত্তর দেয় না, মুখ তুলে তাকায় রাহাতের দিকে। সে খুব করে চাইছে রাহাত কথাটা না বলুক। সে কিভাবে বোঝাবে তার মনে মানুষটার জন্য আলাদা কোনো অনুভূতি নেই, কিন্তু মানুষটাকে সে অসম্ভব সম্মান করে, পছন্দ করে। আমি তোমাকে ভালোবাসি, বিয়ে 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 করতে তোমাকে আমি। জানা উত্তর, তবুও চোখ খিচে বন্ধ করে নিল তিতির। রাহাত এবার তিতিরের ডান হাতটা আলতোভাবে টেনে নিজের হাতের মুঠোয় নিল। তিতির চোখ খুলে আবারও তাকালো। বিয়ে করবে আমায়? অনেক ভালো রাখবো পরি, অনেক। তোমার জীবনের সকল দুঃখ দুঃস্বপ্ন দূর করে দেব আমি। জ্ঞানে অজ্ঞানে কোনো মুহূর্তেই তোমার চোখে পানি আসতে দেব না। তিতিরের চোখে পানি এসে যায়। সে কিভাবে বলবে তার মনে কিচ্ছু নেই মানুষটার জন্য। সে হাত সরিয়ে নেয় না, বরং অন্য হাতটা রাখে রাহাতের হাতের উপর। তিতিরের স্পর্শ পেয়ে আশা নিয়ে তাকিয়ে থাকে রাহাত। রাহাত ভাই, আপনি অসাধারণ একজন মানুষ। আপনার মতো মানুষ আমার জীবনে আসেনি এর আগে। আমি আপনাকে খুব সম্মান করি, আপনার সিদ্ধান্তকেও সম্মান করি, কিন্তু আমার সম্পর্কে আপনার কিছু জানা দরকার। রাহাত আগ্রহ চোখে তাকিয়ে থাকে তিতিরের পরের কথা শোনার জন্য। আমার বাবা মা নেই রাহাত ভাই, আমি এতিম। কিন্তু কথাটা বলা উচিত নয় আমার, আমি বলিও না, কারণ বাবা মায়ের অভাব আমার 3 মামা মামুনিরা কখনো বুঝতে দেয়নি আমায়। বাবা মায়ের মতো আগলে রেখেছে আমার 3 বাবা মা। বিশাল পরিবার আমার। আমার নানু আপু এখনো বেঁচে আছেন। তিনি আমাদের জন্য যা সিদ্ধান্ত নেন আমরা সেটাই মেনে নিই। তারা আমার জন্য অনেক করেছে, অনেক করেছে, মানে সবটাই তারা আমার। আমি তাদের মতামত ছাড়া, সম্মতি ছাড়া এক পাও চলতে পারবো না। এমন নয় তারা আমাকে বাধা দেবে না, কিন্তু আমি নিজে চাই না। আমি চাই না আমার মুখের দিকে তাকিয়ে আমার খুশির জন্য তারা আমার সিদ্ধান্ত জোর করে মেনে নিক। তিতির দম নেয়। রাহাত হাতটা শক্ত করে আঁকড়ে ধরে। আমি কি জোর করে মেনে নেওয়ার মতো ছেলে তিতির? আমাকে মানতে পারবে না তারা? আমি সেটা বলিনি রাহাত ভাই, কথাটা শেষ করতে দিন। বললাম তো আমি আপনার সিদ্ধান্তকে সম্মান করি, কিন্তু আমার এখানে কিছুই বলা নেই। আপনি আমার পরিবারকে জানান, বিয়ে করতে চান বললেন, তাই তো? প্রস্তাব দিন আমার পরিবার নিয়ে, আপনার পরিবার নিয়ে আমার পরিবারে। তারা যদি সম্মতি দেয় আমি হাসি মুখে বিয়ে করবো আপনাকে, কথা দিলাম আমি। রাহাত হাসলো, হাতটা ছাড়লো না, নিজের হাতের মুঠোয় নিয়েই বলল। বেশ তো, তোমার সব কথা সই, যেটা বলবে সেটাই হবে। কাল বাড়ি যাও, আমার মা হজ করতে গিয়েছেন। তিনি সামনের মাসে ফিরলে আমি আমার পরিবার নিয়ে যাব তোমাকে চাইতে, তখন কিন্তু মানা করতে পারবে না। করবো না মানা, চলুন এখন, গেট লক করে দেবে দেরি হলে। আর হাতটা। রাহাত হাত ছেড়ে দিল, ব্যস্ত হয়ে মাথা চুলকালো। চলুন ম্যাডাম, আজকে হাত ছেড়ে দিচ্ছি, কিন্তু একদিন গোটা জীবনের জন্য হাতটা ধরবো, আর ছাড়াছাড়ি নেই কিন্তু। তিতির শব্দ করে হেসে উঠল। রাহাতের মনে হলো সাগরের ঢেউয়ের মধুর শব্দ বয়ে গেল মাত্র। আমি সকালে অপেক্ষা করব হোস্টেলের সামনে, স্টেশন অবধি ড্রপ করে দিয়ে আসবো। না করলে শুনবেন না জানি, তাই না করলাম না, ঠিক আছে? তিতিরকে হোস্টেলে পৌঁছে রাহাত বাসায় ফিরে আসলো। মেয়েটাকে মনের কথাটা বলে বুকের একটা বোঝা নেমে গেল যেন। মা ফিরলে সাথে সাথে মেয়েটাকে হালালভাবে সোজা বউ বানিয়ে নিয়ে আসবে। রাহাত খুব ভালোভাবে বুঝতে পারছে তিতিরকে ছাড়া এই জীবন তার চলবে না, অসম্ভব। ভোর 5:13 কমলাপুর রেল স্টেশনে দাঁড়িয়ে আছে তিতির আর রাহাত। 5:30 তার ট্রেন। বেশ কিছুক্ষণ আগে পৌঁছেছে দুজন। রাহাত বারবার বলছে সে পৌঁছে দিয়ে আসতে চায় তিতিরকে। তিতিরের সাথে এত জিনিসপত্র, মেয়েটা একা সব ম্যানেজ করতে পারবে বলে রাহাতের মনে হচ্ছে না।
আমি তোমাদের স্টেশন অবধি যাই, কেমন? এত জিনিসপত্র তুমি নামাতে পারবে না। তিতির হাসি মুখে তাকায় রাহাতের দিকে। রাহাত ভাই, আপনি অযথা এত চিন্তা করছেন, জিনিসপত্র তো তুলেই দিয়ে যাচ্ছেন। তুলতে তো আর আমার সমস্যা হলো না, আর রইলো বাকি নামানোর কথা, সেটাও সমস্যা হবে না। আমার ফ্যামিলি মেম্বাররা অপেক্ষা করবে স্টেশনে, তারা নামিয়ে নেবে। আপনি এত টেনশন করবেন না তো। তিতিরের কথায় রাহাত মোটেও ভরসা পাচ্ছে না। টানা 14-15 ঘন্টার ট্রেন জার্নি, নিশ্চয়ই পৌঁছাতে সন্ধ্যা হবে। আরও রাতও হবার দরুন সম্ভাবনা রয়েছে। একা একটা মেয়েকে এভাবে সে কি করে একা ছেড়ে দেবে? রাহাত আবার ব্যস্ত হয়ে বোঝাতে যায় তিতিরকে। সেটা তো বুঝলাম তিতির, কিন্তু তোমার তো পৌঁছাতে অনেক রাত হয়ে যাবে। একা একা। রাহাত কথাটা শেষ করতে পারে না, তার আগে তিতির আবারও বলে ওঠে। আপনি অযথা এত টেনশন করছেন রাহাত ভাই। একবার ট্রেনে উঠতে পারলে আর কিসের সমস্যা বলুন। আপনি প্লিজ টেনশন করুন। তাছাড়া কাল আপনার চাকরির ইন্টারভিউ আছে, আর আপনি আমার সাথে সময় নষ্ট করছেন। এটা কিন্তু একদমই ঠিক নয়। ভালো চাকরি না করলে কিন্তু আমায় বিয়ে দেবে না, বলে রাখলাম কিন্তু। রাহাত মাথার পিছনে হেসে হাত দেয়, শব্দ করে হেসে ফেলে তিতিরের কথায়। তা ঠিক, ম্যাডামকে ঘরে তুলতে অবশ্যই আমাকে আগে যোগ্য হতে হবে। বেশ, গেলাম না আজ, তবে আমাকে কিন্তু সময় মতো আপডেট দিতে হবে কতদূর পৌঁছলে। তিতির একগাল হেসে মাথা নাড়ল। দেব। কথার মাঝে ট্রেনের শব্দ শুনতে পাওয়া গেল। ট্রেন চলে এসেছে। কুলি ঠিক করাই ছিল দুজন। রাহাত আর দুজন কুলি মিলে তিতিরের সব মালপত্র সঠিক কামরায় পৌঁছে দিল। তিতিরকে সঠিক সিটে বসিয়ে রাহাত বেরিয়ে এলো, দাঁড়ালো তিতিরের জানালার কাছে। চোখ ছলছল করছে মানুষটার। তিতিরের দারুণ মায়া হলো এবার। এখানে আসার পর সেই প্রথম দিনে পরিচয় হয়েছিল রাহাতের সাথে তার। তখন তিতির হাই স্কুলে আর রাহাত ভার্সিটিতে। তারপর থেকে সবসময় আলাদা কেয়ার করতো সে। কখনো কোনো সমস্যায় পড়তে হয়নি, রাহাতেই সামলে নিয়েছে সবটা। রাহাতের বুকের ভেতর দুমড়ে মুচড়ে যেতে চাচ্ছে এমন তো নয় তিতির এর আগে এতদিনের জন্য বাড়ি যায়নি। বেশ কয়েকবারই গিয়েছে। তিতিরকে সে ভালোবাসে 6 বছর প্রায়। তিতির যখন এই শহরে আসে, মেয়েটা তারই ভার্সিটি লাগোয়া স্কুলে ক্লাস 9-এ ভর্তি হয়। প্রথম দিনেই ভালো লাগে মেয়েটাকে। পরীর মতো একটা মেয়ে, থমকে তাকিয়ে থাকতে মন চায়। তারপর থেকে অনেক বছর কেটে গেছে, তার মেয়েটার প্রতি ভালোবাসা বেড়েছে। মেয়েটা বড় হয়েছে, এখন সে তার ভালোবাসা প্রকাশও করলো। সবকিছু ঠিক থাকলে ইনশাল্লাহ এর পরের বার যখন সেই শহরে ফিরবে তার বউ হয়ে আসবে। তাহলে এত জ্বলছে কেন বুকের ভিতরটায়? মনে হচ্ছে কি যেন একটা নেই, হারিয়ে যাচ্ছে। ইস, খুব করে ইচ্ছে করছে মেয়েটাকে একবার জড়িয়ে ধরতে। কেন মনে হচ্ছে এই বুকটা শান্ত হবে না কোনোদিনও, ওই মাথাটায় বুকের উপর আশ্রয় নেবে না কখনো। প্রিয়তমাকে একবার বুকের উপর চাপড়ে ধরতে মন চাচ্ছে খুব। মনটা কেন বলছে আলোকবর্ষ দূরত্বে চলে যাচ্ছে প্রেয়সী। ছি, কী সব উল্টাপাল্টা ভাবছি। রাহাত কয়েক দফা নিজেকে ধমক লাগায়। তিতির তার দিকেই তাকিয়েছিল। জানালার গ্রিলে রাহাতের হাতের উপর হাত রাখলো সে, ধীর গলায় বলল। রাহাত ভাই, চিন্তা করবেন, আমি সাবধানে যাব। রাহাত মৃদু হাসে, হাতের উপর নিজের আরেক হাত রাখে। সাবধানে যাবে, ইনশাল্লাহ আমি আসবো আমার মাকে নিয়ে, অপেক্ষা করবে কেমন? তিতির মাথা ঝাঁকিয়ে সম্মতি দেয়। ট্রেন ছেড়ে দিয়েছে। রাহাত হাত ছেড়ে দূরে সরে দাঁড়ায়। রাহাত অসহায় ছলছল চোখে তাকিয়ে রয়। তিতির হাত নেড়ে বিদায় নেয়। রাহাত চলন্ত ট্রেনের সাথে কয়েক কদম জোর পায়ে হেঁটে আসে। কোনো এক অচেনা বাতাস তার কানে কানে আজ তিতিরকে বিদায় জানাতে নিষেধ করছে, কিন্তু কেন? নিচ থেকে মা চাচিদের উচ্চস্বরে চিৎকার চেঁচামেচির শব্দ কানে এসে বিরক্ত লাগছে। অসময়ে অস্বাভাবিক হাঁকডাকের কারণ বুঝল না ঈশান। ঘুমটা ছুটে গেল। কপাল কুঁচকিয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। বাড়ির সবাই একসাথে মেতেছেটা কি নিয়ে? আজ শুক্রবার, সবাই বাড়িতে, এর জন্য কি? না, তাও তো এত সকালে এত শোরগোল হবার কথা না। বেডসাইড টেবিল থেকে ফোন হাতে নেয়। সকাল 9টা। এই বাড়ির ব্রেকফাস্টের টাইম এটা। ছোট বড় সবাই একসাথে ব্রেকফাস্ট করে। তার ক্ষেত্রে বিষয়টা যদিও আলাদা। সে বাড়ি আসার পর একদিনও সময় মতো কারোর সাথে ব্রেকফাস্ট করে উঠতে পারেনি। তাছাড়া চন্দ্রা দেওয়ানে কয়েকদিনে একদিনও খাবার টেবিলে আসেনি। কারণটা কেউ জানে না। প্রশ্ন করলেও আগের মতোই কিছুই হয়নি বলে কাটিয়ে দিয়েছেন। ঈশান উঠে বসলো বিছানায়। উদাম শরীরে ঘাম জমেছে। এসিটা আবার কখন বন্ধ করেছে সে? হাত বাড়িয়ে এসি অন করলো। দুহাতে মাথা ভর্তি চুলগুলো পিছনে ব্যাশ করলো কয়েকবার। গায়ে চাদর সরিয়ে উঠে দাঁড়ালো। ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখবে সকাল সকালই এত কিসের হই হুল্লোড়। আধা ঘন্টায় ফ্রেশ হয়ে টি শার্ট পরে একদম ফিটফাট হয়ে নিচে নামার জন্য পা বাড়লো। দরজা খোলার আগেই দরজায় জোরে জোরে করাঘাত পড়তে শুরু করলো। শব্দ শুনেই বোঝা যাচ্ছে বাচ্চাগুলোর কাজ। এগিয়ে এসে দরজা খুলে দিল। ঠিকই ধরেছে সে। রোশনি, রিশা আর রাফি দাঁড়িয়ে আছে। তাকে দরজা খুলতে দেখেই এক একটা ঝাঁপিয়ে পড়লো তার উপর। ঈশান দুহাত আগলে নিল ভাই বোনগুলোকে। নরম গলায় জিজ্ঞাসা করলো, বাড়িতে মাছের বাজার ক্রেতারা নিচ্ছে বিক্রেতা?
তিনজনের কেউই বুঝতে পারল না, ফ্যালফ্যাল চোখে তাকিয়ে রইল। আজ তো মাছ রান্না হবে না বড় ভাইয়া, মাংস রান্না হচ্ছে, বিরিয়ানিও হচ্ছে। তিতির ছোট আপুর আবার মাংস পছন্দ কি না? রোশনির কথায় চোখ কুচকে তাকালো ঈশান। কিছু জিজ্ঞাসা করার আগে বাড়ির বড় বিচ্ছু দুটোকে ছুটে আসতে দেখা গেল। নুরি আর নিশি একসাথে এসে দাঁড়ালো তিনজনের পিছনে, মুখে একগাল হাসি। তাদের দুজনকে হাসতে দেখে ঈশানও ভ্রু উঁচু করে প্রশ্নাত্মক ভঙ্গি করলো। তিতির আসছে ভাইয়া, ওরা তিতিরের কথাই বলছে। নুরির কথায় বিস্মিত হলো ঈশান। তিতিরের কথাটা ভুলেই গিয়েছিল সে। তার যে আরেকটা বোন আছে এটা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। মনে থাকবেই বা কিভাবে? একই বাড়িতে থাকলেও বিগত ৮-১০ বছরে তাদের ৮-১০ বারও দেখা হয়েছে কিনা মনে পড়ে না। তার আগেও বাড়িতে যখন থাকতো তারা ছোট ছিল অনেকটা। মেয়েটা বাকিগুলোর মতো চঞ্চল ছিল না কোনো কালেই। সে নিজেও হই হুল্লোড় করতো না। যে ভাই বোনগুলো তার কাছে আসতো তাদেরই সময় দিত, বাকিদের কাছে নিজে গিয়ে কথা বলা হতো না। বাড়ি ভর্তি সব ভাই বোনগুলোই ঈশানের দারুণ ভক্ত, পিছনে পিছনে ঘুরতো সবসময়, শুধুমাত্র তিতির বাদে। তারপর ঈশান কলেজে ওঠার পর হোস্টেলে চলে গেলে বছরে 2-3 বার যা বাড়িতে আসতো, 2-1 দিনের জন্য তিতিরের সাথে দেখা হতো না বলা চলে। এবারও একই রকম ভাবে এসে না দেখে ওর মাথা থেকে বেরিয়ে গিয়েছে তিতিরের ব্যাপারটা। ঈশানের চুপ করে থাকা দেখে নিশি এসে ওর হাত ধরে টানলো নিচে যাওয়ার জন্যে। ভাইয়া চলো ব্রেকফাস্ট করব। পাশ থেকে নুরি এসে আবদারের গলায় বলল, ভাইয়া আমরা কিন্তু বারবিকে আনতে স্টেশনে যাব বলে দিলাম। বড় বাবা নিষেধ করেছে, কিন্তু আমরা যাবই, তুমি রাজি করাবে। তিতিরটা দেখতে পুতুলের মতো। বাড়ির সবাই কম বেশি আলাদা আলাদা আদরের নামেই ডাকে। কেউ বারবি, কেউ পুতুল, কেউ মনি, সবার ভীষণ আদরের। ঈশানও মাথা নাড়ল। হুম, সবার এতে যাওয়ার দরকার নেই, কে একজন গিয়ে নিয়ে আসুক। তাছাড়া বাড়িতেই তো আছে, এই স্টেশনে গিয়ে বসে থাকতে হবে না। ঈশানের কথা একজনেরও পছন্দ হলো না। রিশা মুখ ফুলিয়ে জবাব দিল, বারে কাল ছোট আপুর জন্মদিন কি না? বড় বাবা বলেছে রাস্তায় কি একটা প্রবলেম, ছোটপুর ট্রেনে আস্তে আস্তে অনেক রাত হবে। আমরা তো চাচ্ছি রাত 12টা বেজে যাক, আমরা স্টেশনে গিয়েই সারপ্রাইজ দিব। ঈশান বিচ্ছুগুলোর প্ল্যান শুনে হতাশায় মাথা নাড়ে। মাথা না আরো কিছু, সামান্য সারপ্রাইজ দিতে এরা নাকি চাইছে রাত 12টা বাজুক। রাস্তাতে ভাবা যায়? নিশি পাশ থেকে গাঁটটা মারে মাথায়। রিশা ধমক দিয়ে বলে, গাধা, রাত 12টা মানে বুঝিস? ও একা একটা মেয়ে, ট্রেনে উঠেছে ভোরে, যদি এত ডিলে করে পৌঁছায় ভয় পাবে না? ও ও কতটা ক্লান্ত হয়ে যাবে বুঝছিস? রিশা বিষয়টা বুঝতে পেরে মাথা ঝাঁকালো। সত্যি তো ছোট আপুর জন্যে কষ্টই হচ্ছে। ঈশান সিঁড়ি বেয়ে নামতে থাকে, দু পকেটে হাত গুজে। দুহাত দুপাশে থেকে নিশি আর নুরি ধরে রেখেছে। বারবার ঝাঁকাচ্ছে যেন নিচে গিয়ে বড়দের রাজি করায় রাতে তিতিরকে আনতে যাওয়ার জন্যে। ছোট তিনটাও পিছন পিছন শার্টের অংশ ধরে আসছে। ওদের ওভাবে ঈশানকে পাকড়াও করে আনতে দেখে বাড়ির বড়রা হো হো করে হেসে উঠল। রাহেলা দেওয়ান টেবিলে প্লেট সাজাতে সাজাতে ওদের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ রে ঈশান, নিশ্চয়ই বড় সড়ো কোনো আবদার জুটিয়েছে। ঈশান মাথা নাড়ে, এসে বসে ডাইনিং টেবিলে। ভাই বোনদের দিকে তাকিয়ে বলে, এখন বস, যখন যার বিষয় তখন দেখা যাবে। সবগুলো হাততালি দিয়ে উঠল, এসে বসলো যার যার আসনে। বড় ভাইয়া যখন বলেছে তার মানে নিয়ে যাবে। ঈশান আশেপাশে নয়নকে খুঁজলো, সবাইকে দেখতে পেল নয়ন নেই। মেজমার দিকে তাকিয়ে প্রশ্ন করলো, মেজমা, নয়ন কই? মেজগিন্নি তখন গ্লাসে পানি ঢেলে দিচ্ছিলেন। মিটিমিটি হাসলো। ছেলের মন তিনি স্পষ্ট বোঝেন। আজ নয়ন যে দারুণ ব্যস্ত থাকবেন এটা তো তার থেকে ভালো আর কে জানে। পানির গ্লাসটা ঈশানের দিকে এগিয়ে দিতে দিতে বললেন, আজ কি ওকে আর দেখা যাবে বড় আপা? ও তো আজ দুনিয়ার সব থেকে ব্যস্ত মানুষ হয়ে যাবে। বাকি দুই যা বিষয়টা বুঝলো তারাও মিটিমিটি হাসতে লাগলো। ঈশান বুঝলো না সবার এমন রহস্যময় মিটিমিটি হাসির কারণ। প্রশ্ন চোখে তাকিয়ে রইল। ঈশানের কৌতূহল টের পেয়ে মেজগিন্নি নিজেই উত্তরটা দিলেন, আজ তো নয়নের মনি আসছে রে, আজ তার কত দায়িত্ব। এই দেখ না, সকাল সকাল গিয়েছে তার পছন্দের জিনিস আনতে। ভোরে উঠে গিয়েছিল ইলেকট্রনিকের দোকানে। তিতিরের রুমের এসিটা নষ্ট হয়ে আছে, ওটা ঠিক করতে আসার লোক বলে এসেছে। এসেই আবার গেল খাসির মাংস আনতে। তিতিরটা আবার খাসির রেজালা পছন্দ করে কি না? ঈশান এতক্ষণে বিষয়টা বুঝতে পারলো, কিছু বলল না সে নিজে। সে ছাড়া বাকি সবার সাথেই তিতিরের দারুণ সম্পর্ক দেখা যাচ্ছে। মেয়েটা নিশ্চয়ই অনেকটাই বড় হয়ে গেছে। বাচ্চা বাচ্চা চেহারা ভেসে উঠল চোখের সামনে। নুরি নিশি যে বারবিটাকে ছোটবেলায় সত্যিই বারবি লাগতো, এখন কেমন হয়েছে মেয়েটা? আরো সুন্দর বুঝি। খাওয়ায় মন দিল সে। খাওয়ার পর একটু বের হবে, আসার পর বন্ধুদের সাথে দেখা করা হয়নি। বেলা 3টা বাজে। 10 ঘন্টার জার্নি করে এখন ট্রেন আটকে আছে মাঝ রাস্তায়। হিসেব মতে আর 4-4.5 ঘন্টার রাস্তা।
তবে ট্রেন থেমে থাকার মতিগতি দেখে মনে হচ্ছে না আগামী ৬-৭ ঘন্টাতেও পৌঁছাতে পারবে। তিতিরের এখন দম বন্ধ হয়ে আসছে। এর কারণে ঘন ঘন বাড়িতে আসা হয় না। আসার সময় রাহাত ভাই এক গাদা খাবার দিয়ে দিয়েছেন, যে কারণে খিদের কষ্ট তাকে মোটেও করতে হয়নি। গল্পের বই পড়ে গান শুনে এতটুকু সময় পাড়ি দিয়েছে, সময় আর কাটতেই চাচ্ছে না। কেবিনের আরেকজন যাত্রী আগের স্টেশনে নেমেছেন, বর্তমানে সে একা একটা কামরায় বসে আছে। এটা আরও বড় বিরক্তির কারণ, বাড়ি থেকে ফোন আসছে ঘন্টায় ঘন্টায়। কত দূর, কী সমাচার, জনে জনে জানাতে জানাতে কাজ শেষ তার। নয়ন ভাই বারবার বলছিলেন অন্য গাড়িতে নিতে আসবেন কিনা। তিথি সোজাসাপটা নিষেধ করে দিয়েছে। বাড়ি আরও 4 ঘন্টার রাস্তা, এখন জার্নি করে নিতে আসার কোনো মানেই হয় না। কেবিনের দরজায় কড়া নাড়ল কেউ, লক করে দিয়ে বসেছিল তিতির। উঠে গিয়ে খুলে দিল। দুজন পুরুষ আর একজন মহিলা দাঁড়িয়েছে ব্যাগপত্র নিয়ে। তারা আগের স্টেশনে উঠেছে, ভুলক্রমে অন্য বগিতে উঠায় কেবিন অবধি আসতে এতটুকু সময় লাগলো। তিতির মিষ্টি হেসে তার বাকি জিনিসগুলো তাদের সিট থেকে ফাঁকা করে দেয়। ছেলে দুটো তাদের জিনিসপত্র উপরে তুলে আরাম করে এসে বসে সিটে। এবার মেয়েটাই তিতিরকে আগে প্রশ্ন করে, কোথা থেকে আসছো আপু, নামবে কোথায়? তিতির জায়গার নাম জানালো। মেয়েটার মুখে হাসি দেখা গেল, হাসি মুখে বলল, আরে আমরাও তো ওখানেই যাচ্ছি। কোন গ্রামে যাবে তুমি? শমশেরনগর। এবার আরো বিস্মিত হলো সামনে 3 জন। বলো কি, আমরাও? তিতির নিজেও হাসলো, অবাক হলো না। সে নিজেই তার এলাকার মানুষজনকে চেনে না। নুরি, নিশি আপু যতটা সবার মধ্যে পরিচিত, সে তার উল্টো। বাসায় থাকলেও বের হওয়া হয় না। আমি আসলে আপু তেমন বাসা থেকে বের হতাম না, তো খুব একটা চিনি না কাউকে। বাই দ্য ওয়ে, ওয়েট, আমি অনিমা। হি ইজ মাই হাজবেন্ড সাজিদ, আর ও আমাদের বন্ধু রানা। তিতির হাসি মুখে হাত মেলালো মেয়েটার সাথে। তা তোমার বাবার নাম কি? এবার সাজিদের প্রশ্নে চোখে মুখে বিষাদ ঢেকে গেল তিতিরের। মাথা নিচু করে নিল, ধীর গলায় বলল, আমার বাবা মা বেঁচে নেই। আমার বড় মামা মোহাম্মদ রাইসুল দেওয়ান। আমি জন্ম থেকে ওনাদের কাছেই মানুষ হয়েছি। উনি আমার বাবার মতো মানুষ করেছেন আমাকে। সামনের 3 জন মানুষই এবার হাঁ হয়ে গেল তিতিরের পরিচয় শুনে। রানা একগাল হেসে বলল, মাই গড, তুমি নিশিস ফুফাতো বল? বলেই থমকে গেল, আর চোখে তাকালো পাশের দুজনার দিকে। অনিমা আর সাজিদ দুজনাই মিটিমিটি হাসছে, আর চোখে রানার সাথে সাথে শুধরে নিল। আই মিন তোমাদের বাড়ির সবাইকে চিনি আমরা আর কি। আমরা 3 জনই তোমার ভাই ঈশানের বেস্ট ফ্রেন্ড। ঈশান তোমার ভাই তো নাকি? তিতির মিষ্টি হাসলো। জি। বাই এনি চান্স তুমি বারবি না তো? তিতির থতমত হয়ে গেল সাথে সাথে। এ নামে তাকে নিশি আর নুরি আর ছোট ভাই বোনেরা ডাকে, আদরের ডাক যাকে বলে আর কি। ছোটবেলা থেকে সবার মুখে মুখে শুনে এসেছে সে দেখতে বারবি ডলের মতো। তিতিরের দারুণ লজ্জা লাগলো এই মুহূর্তে। সলজ্জ বলল, জি, কিন্তু আমার নাম বারবি না, আমার নাম তিতির, তিতির আরশাদ। বাসায় কাজিনরা সবাই আদর করে বারবি ডাকে আর কি। অনিমা সিট বদল করে তিতিরকে জড়িয়ে ধরে বসলো, কাছে টেনে গাল আলতো হাতে চেপে বলল, একদম মিথ্যা বলবে না কিন্তু। আজ তো একটা বারবি ডল তুমি। তোমার কথা আমরা সবাই টুকটাক শুনেছি। আমি আর সাজিদ যদিও হালকা, কিন্তু ওই যে তোমার ওই ভাইয়া, সে অবশ্যই একটু বেশি বোধহয় শুনেছে। ছেলে বন্ধুর আর মেয়ে বন্ধু করা গল্পে পার্থক্য আছে কি না? শেষের কথাটা রানার দিকে বাঁকা হেসে বলল অনিমা। তিতির বুঝতে পারল না বিষয়টা, অবুঝের মতোই তাকিয়ে রইল। অনিমা বুঝলো তিতিরের মনের প্রশ্ন, মুখ এগিয়ে নিয়ে এলো তিতিরের কানের দিকে, গলা নামিয়ে বলল, বুঝলে না তো, বলছি আমরা 3 জনই ঈশানের ফ্রেন্ড। ছেলে মানুষ বাড়ির সম্পর্কে যতটুকু গল্প করে আর কি, সে কারণে তোমাদের কাজিনদের সম্পর্কে আমি আর সাজিদ খুব হালকাই জানি, শুধু নাম আর কি। তবে অনিমা আবারও এক পলক তাকালো রানার দিকে। রানার চোখ পাকিয়ে তাকিয়ে আছে অনিমার দিকে। সাজিদ হেসেই যাচ্ছে। অনিমা রানার চোখ পাকানো গ্রাহ্য করলো না মোটেও। আবারও ঘুরে বসলো তিতিরের দিকে, ফিসফিস করে বলার ভঙ্গি করলো, তবে কি বলো তো, মেয়ে মানুষ কিন্তু খুব গল্প করে। তুমি করো না তোমার প্রিয় কোনো মানুষের সাথে পরিবারের গল্প? তিতির মাথা নাড়ায়। ওই তো আমাদের মধ্যে এগিয়ে আছে রানা, মানে তার কাছে যে গল্প করেছে সে মেয়ে আর কি, তাই সে একটু বেশি জানে তোমাদের পরিবার সম্পর্কে। তিতির হতবাক হয়ে তাকিয়ে রইল অনিমার পরের কথা শোনার আশায়। অনিমা আবারও হাসলো, এবার শব্দ করেই, বুঝলে না তো, শোনো একটা সিক্রেট বলি। তোমার এই রানা ভাইয়া খুব শীঘ্রই তোমাদের বাড়ির পার্মানেন্ট মেম্বার হয়ে ঢুকবে। তোমার বড় আপু নিশির প্রেমে দেওয়ানা উনি। রানা চোখ মুখ কুচকে আছে। সে বোধহয় আশা করেছিল অনিমা শেষ পর্যন্ত বলবে না, কিন্তু বলে দেওয়ায় সে দারুণ অস্বস্তিতে পড়ে গেছে। তিতির শব্দ করে হেসে ফেলল। দারুণ অবাক হয়েছে সে, রানার দিকে ফিরল, দারুণ উচ্ছ্বাস নিয়ে বলল, আল্লাহ, আপনি আমার সেই না দেখা জিজু। বিশ্বাস করেন, কত চেষ্টা করেছি আমি খোঁজ করার, কিছুতেই পাইনি। আপু বলতো বড় হলে বলবে, দেখুন না 20 বছর হয়ে গেল, তাও
বলে বড় হলে বলবে। এবার তো আমি সারপ্রাইজ দেবো আপুকে। তিতিরের উচ্ছ্বাসে রানা নিজেও হেসে ফেলল। তিনজনের দারুণ আড্ডা জমে গেল মুহূর্তের মধ্যে। তিতিরের দারুণ শান্তি লাগছে এবার। এতক্ষণ না বললেও ভয় লাগছিল। একা একা তার মধ্যে পৌঁছতে বেশ রাত হয়ে যাবে, এটা স্পষ্ট বুঝতে পারছিল সে। এখন তো বলতে গেলে ঘরের মানুষ জুটে গেছে, বাকিটা সময় দারুণ কাটবে। ঈশান ল্যাপটপ নিয়ে গার্ডেনে বসে কাজ করছে, পাশেই রোশনি, রিশা, রাফি দৌড়াদৌড়ি করেছে। এই বাড়ির প্রত্যেকটা মানুষের অত্যন্ত প্রিয় জায়গা তাদের বাগানটা, দারুণ গোছানো, সুন্দর। ঈশানের বাইরে বের হওয়ার কথা ছিল বন্ধুদের সাথে দেখা করার জন্য, কিন্তু তার বন্ধুদের মধ্যে 3জন এখনো এসে পৌঁছায়নি। প্ল্যান হয়েছে আজ বাকিরা এসে পড়লে কাল পরশু দেখা করবে সবাই মিলে। তাছাড়া তার নিজেরও অফিসের গুরুত্বপূর্ণ একটা কাজ করতে হচ্ছে বসে বসে। ছোট মা এইমাত্র কফি দিয়ে গেল। গরম কফিতে চুমুক দিতে দিতে ভাই বোনগুলো দৌড়াদৌড়ির দিকে উদাস হয়ে তাকিয়ে আছে। চিন্তা করছে কিছু একটা। চিন্তা না, ঠিক হয়তো দ্বিধা বলা যায় বোধহয়। এর কারণ আছে বই কি। বাড়ি আসার পর থেকে রুষার পরিবর্তন তার নজর এড়ায়নি। এত বছরের পরিচয়ে এমনটা কখনোই হয়নি। এমন নয় যে তার তাতে খুব এসে যায়, কিন্তু সমস্যাটা বোধহয় এইখানেই। কেন এসে যাচ্ছে না? যাওয়া তো উচিত। যেই মেয়েকে বিয়ে করবে বলে ঠিক করেছে হুট করে, সেই মেয়ের এহেন পরিবর্তন ইগনোর বলা চলে। এতে তো তার খারাপ লাগার কথা, বলা বাহুল্য বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে যাওয়ার কথা। কারণ সে আগ্রহ না দিলেও রুষার সাথে বিগত 4-5 বছরে কথা হয়নি। রুষা কল দিয়ে গল্প জোরেনি এমন একদিনও হয়নি। তার তো মেয়েটা রীতিমতো অভ্যাসে পরিণত হওয়ার কথা। হুট করে সেই অভ্যাসে বাধা আসলে তার অত্যন্ত কষ্ট হওয়ার কথা। সে অন্তত এতদিন সেটাই ভেবে এসেছে, সেটা ভেবেই বিয়েতে দ্বিমত করেনি। কিন্তু আশ্চর্য, সেরকম কিছু হচ্ছে না। অযাচিত মন যখন বলছে কিছু একটা ঠিক নেই, সে ভাবার চেষ্টা করছে রুষার কোনো সমস্যা হয়তো, কিন্তু সেই মনই আবার বলছে সমস্যাটা তার একান্ত নিজেরই, মেয়েটার নয়। কি সমস্যা? সে কি সত্যি এক বিন্দু ভালোবাসতে পারেনি রুষাকে? এটা হলে সারা জীবন সম্ভব থাকা একসাথে? ঈশান গা এলিয়ে বসে চেয়ারে, চোখ বন্ধ করে ভাবতে থাকে রুষার সাথে কাটানো মুহূর্তগুলো। না, তেমন কোনো কিছুই মনে আসছে না যেটা মনে আসার কারণে তার ভালো লাগছে বা মন ভালো হবে। অথচ এমন স্মৃতি কিন্তু গুণে শেষ করা যাবে না। কিন্তু এগুলো তার ভালো লাগার লিস্টে জায়গা করতে পারেনি কেন তাহলে? মনে আছে আগে শুরু 2 বছরে অনেকবার রুষা তার সাথে গভীর সম্পর্কে যেতে চেয়েছে। খোলামেলা বলতে গেলে ঈশানের গভীর স্পর্শ চেয়েছে, নিজের সব সতীত্ব উজাড় করতে চেয়েছে। ঈশান যতটা রেসপেক্ট থেকে বিষয়টা বাধা দিয়েছে, এখন তো অন্য কিছু মনে হচ্ছে। সে মেয়েটার প্রতি সে ফিলিংসটা কখনো আনতেই পারেনি, চায়নি হয়তো বা। পুরুষ মানুষের নিয়ন্ত্রণ অনেক ক্ষেত্রে নারীর সান্নিধ্যে ভেঙে পড়ে। তার এমনটা কখনো হয়নি রুষার সাথে। সে যথেষ্ট নিয়ন্ত্রণে রেখেছে সেটা। এত কথা কেন মনে হচ্ছে তার? মানে নেই কোনো। ঈশান চোখ খুলল, কিন্তু মাথা সোজা করলো না, হেলিয়েই রাখলো। পিছনের দিকে তাকিয়ে রইল খোলা আকাশের দিকে। আজও ও বোধহয় এত কিছুর হিসেব নিকেশ করার কথা মাথায় আসতো না। চায় কি চায় না সেটাও ভাবতে হতো না নতুন করে, যদি না রুষা এই দূরত্বটা না বাড়াতো। হয়তো পারিবারিক ঝামেলায় আছে, থাকতেই পারে। 2 দিন পর হয়তো আবারও আগের মতো শুরু করবে মেয়েটা। কিন্তু ঈশানের মন স্পষ্ট জানান দিচ্ছে এই মেয়ে সেই মেয়ে নয় যার সান্নিধ্য পেলে গোটা একটা জীবন অনায়াসে তার হাত ধরে কাটিয়ে দেওয়া যায়। ঈশানের মাথাটা টনটন করছে, আর চিন্তা করতে ইচ্ছে করছে না। মেয়েটাকে বিয়ে না করলেই নয়, বরং বিয়ে করলেই ঠকানো হবে হয়তো। সে অবশ্য খুব ভালো করেই জানে তা সত্ত্বেও রুষা তাকেই চাইবে। ভাইয়া। নয়নের গলা শুনে সোজা হয়ে বসলো ঈশান, হাসি মুখে তাকালো ভাইয়ের দিকে। আয় বস, আসার পর থেকেই তো তোর দেখা পাচ্ছি না। নয়ন নিজেও একগাল হাসলো, এগিয়ে এলো ভাইয়ের দিকে। নিচু হয়ে কোলাকুলি করলো দুজন, বসলো পাশের চেয়ারে। তেমন কিছু না ভাইয়া, একটু ব্যস্ত ছিলাম আর কি। ফাইনাল ইয়ারের এক্সাম শুরু হয়েছে, বুঝতেই পারছো, একটু চাপে আর কি। ব্যাপার না, আমি বুঝতে পারছিলাম সেটা। নয়ন ঘাড় ঘুরিয়ে তাকালো ভাই বোনগুলোর দিকে, গলা উঁচিয়ে ডাক দিল রাফিকে। চ্যাম্প এদিকে। রাফি দৌড়ে এলো। বাড়িতে যে মাকে পাবি তাকেই বলবি 1 কাপ কফি পাঠাতে। ভাইয়া তুমি আর 1 কাপ নিবে? ঈশান মাথা নাড়ে, নেবে না। রাফি ছুটে গেল বাড়ির ভেতর। নয়ন আবারও ঘুরল ভাইয়ের দিকে। ভাইয়া তোমার গল্প বলো, ট্রাস্ট মি, খুব মিস করেছে। অল গুড, তবে মিস করছিস কিভাবে বুঝবো? আমি না হয় এতটুকুন ছুটি পাইনি, তুই তো অন্তত 2-1 বার যেতে পারতি আমার সাথে দেখা করতে, তাই না? ভাইয়ের কপট রাগ বুঝলো নয়ন। এক হাতে নিজের এক কান ধরল, নিজেও অসহায় গলায় বলল, বিশ্বাস করো ভাইয়া, কতবার যে প্ল্যান করেছি যাব। নিশি নুরিদের নিয়ে, কখনো বড় মাকে নিয়ে, কখনো বন্ধুদের নিয়ে। কোনোবারই বড় বাবা পারমিশন দিত না, যখন দিত তখন আমার সময় হতো না। মনির কাছে যেতে পারতাম না, 2 বার মাত্র গিয়েছিলাম। বুঝলাম। তা এখন প্ল্যান কি? মাস্টার্স তো কমপ্লিট প্রায়।
চাকরি বাকরি করতে চাস নাকি বাড়িতে বিজনেসে জয়েন হতে চাস? নয়ন মাথা চুলকায় ধরা গলায় বলে, বুঝতে পারছি না ভাইয়া, বাড়ির সবাই চায় বিজনেসটা সামলায়, আসলে তুমি চাকরির সিদ্ধান্ত নিলে। বাবারা একটু ডিসঅ্যাপয়েন্টেড, আমি সত্যি বলতে তাই দ্বিধাদ্বন্দ্বে আছে হালকা। তাছাড়া বিজনেসে একটু ডাউন যাচ্ছে ইদানিং। বড় বাবা এটা নিয়ে দারুণ আপসাইড। তুমি বিজনেসে আগ্রহী ছিলে না বলে অনেকটা মন খারাপ করেই বোধহয় বলেনি তোমাকে কিছু। আসলে ভাইয়া অনেকটাই ডাউন চলছে, এখন আমিও যদি হাল ধরতে না চাই সমস্যাই হয়ে যাবে আর কি। আরও অনেক কথাই জানলো সে নয়নের থেকে। এসবের কিছুই তাকে জানানো হয়নি। তার কারণও অবশ্যই আছে। তার বাবার খুব ইচ্ছে ছিল সেই বিজনেসের হাল ধরবে, দায়িত্ব নেবে। সে তো নেয়নি, অনেকটা রাগারাগি করেই বাড়ি ছেড়েছিল। এই কয় বছর বাড়ি না আসার কারণও অনেকটা এটাই। ঈশান কিছুক্ষণ চুপ করে থাকে। বাড়ি আসার পর বাবার সাথে তার সত্যিই কথা হয়নি তেমন একটা। কেমন আছো, কতদিন বাড়ি আছো, এই অবধি। এর বেশি বাবা তাকে জিজ্ঞাসা করেনি, আর না তার চাকরি নিয়ে কিছু। সে নিজেও ব্যবসা নিয়ে আগ্রহী নয়, বিধায় বাড়ির ব্যবসার হালচালও জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ করেনি। তবে রাইসুল দেওয়ানের চোখে মুখে ঘোর চিন্তার ছাপ স্পষ্ট। তার মনে হয়েছিল অনেকটা বয়সের ছাপ, অনেকটা তার উপর রেগে থাকার ছাপ। ঈশানের নিজের খারাপ লাগছে পরিবারের কথা শুনে। বাবা চাচাদের যথেষ্ট বয়স হয়েছে, রাগারাগি করে বাড়ি ছেড়ে গেছিল। বাবা হয়তো তার জন্যই তাকে আর রাগাতে চায়নি, চাপ দিতে চায়নি। অথচ এই বয়সেও কত চাপ নিজেরা সামলাচ্ছে। ঈশান ঠিক করলো বাবার সাথে বসে কথা বলবে বিষয়টা নিয়ে। ঘড়িতে সময় দেখলো মাগরিবের সময় হয়ে এসেছে। ভাইয়া আমরা কিন্তু যাবো, প্লিজ ভাইয়া। নয়ন ঈশান দুজনেই শব্দ পেয়ে পেছনে তাকালো। নিশি নুরি দ্রুত পায়ে এগিয়ে আসছে। নয়নের দুপাশে বসলো দুজন। আহ্লাদি গলায় আবদার জুড়ল, বড় মা বলেছে তুমি আনতে যাচ্ছ বারবিকে, আমরা যাব তোমার সাথে। ওর সাথে কথা বলে আসলাম, এখনও ওর আসতে ঘন্টা 4 লাগবে। এখন বাজে 7টা, ওর স্টেশনে পৌঁছাতে 11, 11:30 তো বাজবে। আমরা একটা সারপ্রাইজ দেব ওকে অন্যরকম করে, প্লিজ। নয়ন ভাবনায় পড়ে গেল। মেয়েটাকে সারপ্রাইজ দেওয়ার ইচ্ছে তার নিজেরও আছে, কিন্তু বাড়ি থেকে এত রাতে ভাই বোনগুলোকে স্টেশনে নিয়ে যাওয়ার ছেলে মানুষই তো পারমিশন বড় বাবা দেবে কিনা যথেষ্ট সন্দেহ আছে তার। বোনদের নরম গলায় বোঝানোর স্বরে বলল, দেখ আমি নিজেও চাই, গত 2 বছর মেয়েটা জন্মদিনে থাকতে পারিনি, এবছর বড় করে সেলিব্রেট করতে চাই। কিন্তু এত রাতে আমি একা কিভাবে, মানে স্টেশনে এসব ও নিজেও ক্লান্ত থাকবে। বলে কি ও বাড়ি ফিরুক, বাড়িতে কিছু কর, বা কাল সারাদিন পড়ে আছে। দুবোন সজোরে মাথা নাড়ালো। তাদের সিদ্ধান্তে অনড়। নয়ন দীর্ঘশ্বাস ছাড়ে। এদের মানাতে পারবে না বুঝে গেছে। নিয়েও যেতে হবে এটা স্পষ্ট টের পাচ্ছে। এখন তাকে কাঠখড় পোড়াতে হবে বড় বাবাকে রাজি করার। ঈশান বুকে হাত গুজে দেখছে ভাই বোনগুলোর ছেলে মানুষই। তাকে কেন বলা হচ্ছে না বুঝতে পারছে না বিষয়টা। নিশি বোধহয় খেয়াল করলো সেটা। ভাইয়ের দিকে অজুহাত দেওয়ার মতো করে বলল, বড় মা বললো ছোট ভাইয়া নিয়ে আসুক বারবিকে, তুমি হয়তো ব্যস্ত থাকবে, যেতে চাইবে না। ঈশান কুচকানো কপাল স্বাভাবিক করলো, বলল, একবারও বলিনি যে পারবো না। তাছাড়া নয়ন একা তোমাদের সামলাতে পারবে না। সব বিচ্ছুগুলোকে নিয়ে মাঝরাত্রে ও পড়ে যাবে বিপদে। নিশি নুরি খুশিতে লাফিয়ে উঠল। এটাই চাইছিল তারা। ঈশান হালকা হাসলো বোন দুটোর খুশিতে। তার নিজেরও ইচ্ছে হচ্ছে মেয়েটাকে আনতে যেতে। অনেক বড় হয়ে গেছে বোধহয়। শেষ কবে দেখেছিল মনে পড়ছে না, তবে শেষ দেখার দিন যে সে কোনো একটা কারণে মেয়েটাকে খুব বকেছিল, সাথে কষি একটা থাপ্পড় দিয়েছিল, সেটা হুট করে মনে পড়ে গেল। ফোলা ফোলা ধবধবে এ গালটা লাল টমেটোর মতো হয়ে গিয়েছিল, রক্ত জমে গিয়েছিল গালে, জ্বরে কাহিল হয়ে গিয়েছিল ব্যথায়। মোমের মতো শরীর ছিল কিনা এই অপরাধ বোধে বাবা তার গায়ে হাতও তুলেছিল প্রথমবারের মতো। ঈশান আবারও হেলান দেয় চেয়ারে। মেয়েটার বয়স কত হবে আজকে? 20 হবে বোধহয়। ভাবা যায় এরা যে হারে বারবি পুতুল পুতুল করছে। মেয়েটাকে এত বছর পর হুট করে দেখার আগ্রহ দ্বিগুণ হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।